আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু বলো যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আর স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই একটু দ্রুত জানাও যে আমার কথা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, তো আজকে হলো আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 5 নম্বর অধ্যায় অর্থনৈতিক রসায়ন। তো মোটামুটি এই চ্যাপ্টারটা পড়লেই আমাদের বলতে গেলে কেমিস্ট্রির শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো শেষ। ঠিক আছে। আর মোটামুটি বলতে গেলে কেমিস্ট্রি আমরা অনেক আগে যাবো তাইলে। যেমন আমাদের ফার্স্ট পেপারে 2টা চ্যাপ্টার শেষ, সেকেন্ড পেপারে জৈব রসায়ন প্লাস এটাও শেষ হয়ে যাবে। আর হয়তো 3 করতে গেলে যে 1 সপ্তাহ পর বাকি। যাই হোক, আহ, আর ফিজিক্স মনে হয় আমাদের একটু বেশি পাওয়া আছে। সমস্যা নেই, ফিজিক্স শেষ করা যাবে। ঠিক আছে, বায়োলজিটা একটু শেষ করা লাগবে। ঠিক আছে, সাথে সাথে ফিজিক্সও শেষ করব। ওকে, তো চলো আমরা ক্লাস শুরু করি। তো যেটা আজকে চ্যাপ্টার হলো অর্থনৈতিক রসায়ন। চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, প্লাস একটু কঠিনও লাগে। ঠিক আছে, তবে বলতে গেলে যে অন্যান্য চ্যাপ্টারটা একটু ছোট ছোট হইলেও পড়া আছে অনেক। ঠিক আছে। ওকে, এবং এই চ্যাপ্টারে 2টা হট টপিক হলো, একটা যদি বলি সেটা হলো এবং কয়লা, গ্যাস প্লাস হলো একটা ন্যানো পার্টিকেল। এই 2টা টপিক খুব ভালোভাবে পড়া লাগবে, কারণ এই 2টা থেকে সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে। ওকে, তারপরে আরো, তারপরে দূষক, এগুলাও এগুলো ঠিক আছে। লেস ইম্পর্টেন্ট মানে যে আসবে না তা না, লেস ইম্পর্টেন্ট মানে এই 2টা টপিকের চাইতে একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। ওকে, তো দেখো যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, ঠিক আছে, তো এখানে আসো। এখানে বলছে যে 2021 সালের পর্যন্ত বাংলাদেশে মোট 28টি গ্যাস ক্ষেত্র কি করা হয়েছে, যে বের করা হয়েছে আর কি। বা এখন যাদের পুরান বই তারা দেখবা যে তাদের লেখা আছে হয়তো 27টি। ঠিক আছে, 27টি লেখা থাকতে পারে, কারণ গত বছরও সম্ভবত 27টি ছিল। এবছর দেখলাম যে নতুন করছে। ঠিক আছে, 28তম গ্যাস ক্ষেত্র। তো এরা মনে রাখবা যে বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কতটি। ঠিক আছে, 28টি। ওকে, এটা মনে রাখবা। আচ্ছা, যাই হোক, তারপরে দেখো নিচে আসো, যে এই যে গ্যাস ক্ষেত্র 28টি। ঠিক আছে, এটাই বলছে। ওকে, নিচে দেখো যে বিসিএফ এককে। ঠিক আছে। ওকে, বিসিএফ মানে কি? বিলিয়ন কিউবিক ফিট। ঠিক আছে, 1 বিসিএফ সমান কত? 10 × 10⁹ সিএফ। এটা একটু মনে রাখি। যে 23টি ব্লকে ভাগ করা হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা সাধারণ জ্ঞানও পাবা। ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস মনে করো যেগুলো বিশেষ করে আমরা এর আগেও একটা চ্যাপ্টার পড়তে যা দেখলাম, মানে গতকাল যে বললাম জীবে বিস্তার, ওইখানেও দেখলাম যে সাধারণ জ্ঞানে অনেক প্রশ্ন আছে। তো এই যে বায়োলজি তারপরে কেমিস্ট্রিতে যেগুলো সাধারণ জ্ঞানের ওয়াইজ প্রশ্ন কিছু আছে কিছু কিছু চ্যাপ্টারে, এগুলো তোমরা এই অধ্যায়ের সাথে পড়ে ফেলবা। ঠিক আছে, তাইলে একটু ভালো হবে আর কি। তা না হইলে দেখবা যে, কারণ এগুলো ইম্পর্টেন্ট। যেমন এই যে বাংলাদেশকে কতটি গ্যাস ক্ষেত্রে বিভক্ত করেছে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এখান থেকেও দিতে পারে, আবার থেকেও দিতে থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা তুমি 2 জায়গায় যদি 2বার পড়ো তাহলে ভালো মনে থাকবে, যেহেতু ইম্পর্টেন্ট। ঠিক আছে। ওকে, দেখো আমরা জানি প্রাকৃতিক গ্যাসে কি থাকে, হাইড্রোকার্বন থাকে। ঠিক আছে, এবং আমরা জৈব যৌগ যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে যে কোনো কি কার্যকারী মূলকের ক্ষেত্রে কার্বন 1 থেকে কার্বন 4 পর্যন্ত কি গ্যাসীয়। ঠিক আছে, অ্যালকেন অ্যালকিন অ্যালকান যেটাই হোক না কেন, সকল ক্ষেত্রে কি কার্বন 1 থেকে কার্বন 4 পর্যন্ত গ্যাসীয়, এটা আমরা কিন্তু পড়ছিলাম। ঠিক আছে। ওকে, এখন দেখো যে এখানে বলছে যে কিছু কিছু গ্যাসের সাথে, ঠিক আছে, গ্যাসের সাথে কি থাকে, হাইড্রোজেন সালফাইড থাকে। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড থাকে, এবং এই হাইড্রোজেন সালফাইড এটা একটু দুর্গন্ধযুক্ত। ঠিক আছে, এই দুর্গন্ধটা কেমন ভাইয়া যদি বলতে যাও, এই দুর্গন্ধটা হলো ভাইয়া পচা ডিমের মতো গন্ধ। ঠিক আছে,
পচা ডিমের গন্ধ, পচা ডিমের গন্ধ, এটা হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। এবং এর উপস্থিতির মান গ্যাসের মান নিম্নমুখী করে, ঠিক আছে। মানে এটা যদি হাইড্রোজেন সালফাইড যদি গ্যাসের গ্যাসের মানটা, এটা একটু মনে রাখো, যেহেতু বুঝতে পারছো গন্ধযুক্ত জিনিস খারাপ। ওকে, তারপর এই হাইড্রোজেন সালফাইডের মান, ঠিক আছে, 5.7 মিলিগ্রাম পার মিটার কিউবের চেয়ে কম হলে সুইট গ্যাস বলে 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 মনে রাখ। দেখো, এটা হলো কি, হাইড্রোজেন সালফাইড হলো একটা দুর্গন্ধযুক্ত গ্যাস, ঠিক আছে, দুর্গন্ধযুক্ত গ্যাস, পচা ডিমের গন্ধ আছে, ঠিক আছে। তার মানে এটা খারাপ জিনিস, ঠিক আছে। এখন তুমি কোন একটা মেয়েকে বা কোন একটা ছেলেকে যাই বলো, তুমি ওকে সুইট বলবা কিভাবে? ওর গা থেকে যদি দুর্গন্ধ আসে তুমি কিন্তু ওকে সুইট বলবা। কিন্তু ম্যানুয়ালি বলতে গেলে কিন্তু আমাদের সকলের গায়ে একটা করে দুর্গন্ধ থাকে আর কি, ঠিক আছে, ঘামের গন্ধ যেটা, বা আসলে বলতে গেলে যে আমাদের প্রত্যেকেরই শরীরে একটা পার্সোনাল গন্ধ থাকে, ঠিক আছে। মানে বলতে গেলে যে তোমার গায়ে যে গন্ধটা আছে এটা অন্য পৃথিবীতে অন্য কারো গায়ের সাথে মিলবে না, ঠিক আছে, এরকম একটা গন্ধ থাকে আর কি। বিশেষ করে মনে করো যে প্রত্যেকটা সন্তান তার মায়ের গন্ধটাকে আরও ভালো চিনতে পারে, ঠিক আছে। দেখবা যে একটা বাচ্চার কাছে যদি ওর মা এসে শুয়ে থাকে, ওর মাকে না দেখলেও বুঝবে যে এটা ওর মা, ঠিক আছে। তো যাই এটা হয়তো তোমরাও ফিল করছো। তো এরকম মনে করো যে আমাদের প্রত্যেকেরই শরীরে এক ধরনের গন্ধ থাকে আর কি, যেটা বললাম। আচ্ছা যাই হোক, তো যেটা বললাম যে একটা ধরো একটা মনে করো যে একটা মেয়ে, সেই মেয়েটার শরীরে যদি গন্ধ থাকে বেশি, ঠিক আছে, তাহলে কি তুমি তাকে সুইট বলবা? মোটে বলবা না। তার মানে কি গন্ধ কম থাকা লাগবে? তো সেটাই বলছে, দেখো যে হাইড্রোজেন সালফেটের কি পরিমাণ 5.7 কি কম থাকা লাগবে, কম থাকা লাগবে, তাহলে কি বলবো? সেটাকে সুইট গ্যাস বলবো। আর যদি বেশি থাকে তাহলে কি বলবো? সাওয়ার গ্যাস। ওকে, আচ্ছা তারপরে নিচে আসো, দেখো যে বলছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রায় শতকরা 93 থেকে 98% হলো মিথেন, ঠিক আছে। কি মিথেন, এটা আমরা দেখবো একটু পরে, সবগুলো আমরা একসাথে দেখবো যে কোনটাতে কত পার্সেন্ট গ্যাস থাকে, ঠিক আছে, মিথেনের পরিমাণ কত, ঠিক আছে, প্রোপেনের পরিমাণ কত, শতকরা পরিমাণ কত, এগুলো আমরা দেখবো একটু পরে, সব ডিটেলসে দেখবো, তখন সমস্যা নাই। আচ্ছা দেখো, তারপরে যেটা বলবো যে প্রাকৃতিক গ্যাসের শ্রেণী বিভাগ, দেখো আসলে প্রাকৃতিক গ্যাস দুই ভাগে, একটা হলো শুষ্ক প্রকৃতির গ্যাস, একটা হলো আর্দ্র প্রকৃতির গ্যাস, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে আর কি লাগবে। আচ্ছা দেখো এখানে কথা বলছে যে সিলেটের রশিদপুরে প্রাকৃতিক গ্যাস 98% মিথেন থাকে। এই যে বললাম না, কিছু কিছু সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন থাকে অধ্যায়ে এইগুলায়। ওকে, আর কি এখানে কিছু লাগবে না। এই যে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হলো তিতাস, সেটা একটু মনে রাখো, ঠিক আছে। দেশে গ্যাস ক্ষেত্র আছে 27টি, সক্রিয় নলকূপ, ঠিক আছে, ব্লক সংখ্যা 23টি। এগুলো মনে করো যে কি বলে যে, এবং আমাদের বাংলাদেশে যে গ্যাসটা পাওয়া যায় সেখানে কিন্তু হাইড্রোজেন সালফাইড অনুপস্থিত, মানে প্রায় অনুপস্থিত, নাই বললেই চলে, ঠিক আছে। এটা একটু মনে রাখো। আর সবচাইতে বেশি মিথেন উৎপন্ন হয় হলে রশিদপুর, 98% মিথেন, যেটা আমরা যে একটু আগে দেখলাম, এই যে একটু আগে দেখছি, ঠিক আছে, এটা। ওকে, তো এটা একটু দেখে নিও। আচ্ছা দেখো এখানে বলছে যে শিল্পক্ষেত্রে শুধুমাত্র ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখো। বাংলাদেশের সবচাইতে বড় গ্যাস ক্ষেত্র হলো তিতাস, ঠিক আছে। কত পার্সেন্ট পূরণ করে ভাইয়া? 31%, ঠিক আছে। আচ্ছা, 1 ব্যারেল সমান কত? 1 ব্যারেল সমান 159 লিটার, একটু মনে রেখো। আচ্ছা এখানে আসো, দেখো লাগবে না। আচ্ছা দেখো, এই পূর্ণরূপগুলো জ্ঞানের পড়া। আচ্ছা দেখো, এই যে এখানে একটা ছক আছে, ঠিক আছে, এই ছকটা খুব ইম্পর্টেন্ট, ছকটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই ছকটা আমরা চাইলে একটা ছন্দের মাধ্যমে পড়তে পারি, ঠিক আছে। দেখো আমি ছন্দটা একটু লেখা দিই। দেখো নবীন কবি, নবীন কবি পাপন এসেছে, পাপন এসেছে ইমিকে দেখতে, ইমিকে দেখতে।
ওকে, নবীন কবি পাপন এসেছে ইমিকে দেখতে। তো নবীনের এন দিয়ে মনে রাখবা এন, আর মানে নবীনের নবী নবী দিয়ে মনে রাখবা এন বিউটেন, এন বিউটেন, বিউটেন। তারপরে এন দিয়ে মনে রাখবা নাইট্রোজেন, ঠিক আছে। তারপরে কবি দিয়ে মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড, পাপন দিয়ে মনে রাখবা প্রোপেন, প্রোপেন। তারপরে শেষে দিয়ে মনে রাখবা আইসোবিউটেন, আইসোবিউটেন। তারপরে ইমিকে দিয়ে মনে রাখবা ইথেন, ইতে ইথেন, মিতে মিথেন, ঠিক আছে। ইমির ইমির ইতে ইথেন, মিতে মিথেন। এখন কোনটা কত পার্সেন্ট থাকে বা কতটুকু থাকে সেটা যদি বলি, দেখো একদম এটা হলো তোমার ক্রম অনুসারে সাজানো হয়েছে, থেকে বড় যাবে। তো যেটা দেখো প্রথমে আছে এন বিউটেন, এটা মনে রাখবা, দেখো সিরিয়াল, একদম সিরিয়াল 0.01, তারপরে 0.02, ঠিক আছে। তারপরে 0.03 না, দেখো এই দুইটা সেম, কার্বন ডাইঅক্সাইড এবং প্রোপেন দুইটা হলো 0.05, ঠিক আছে। তারপরে আইসোবিউটেন এটা কি 0.08, তারপরে ইথিন হলো 1.21, আর মিথেন হলো 98%, ঠিক আছে। দেখো এখন যে ছকটা আছে ছকটা একটু দেখো, যে এন বিউটেনের পরিমাণ কত আছে 0.01%, ঠিক আছে। নাইট্রোজেনের পরিমাণ কত আছে 0.02%, কার্বন ডাইঅক্সাইড এবং প্রোপেনের পরিমাণ সেম 0.05%, ঠিক আছে। আইসোবিউটেনের পরিমাণ আছে 0.08%, ইথেনের পরিমাণ 1.21%, এবং কি মিথেনের পরিমাণ 98% বা 93 থেকে 98%, ঠিক আছে। কত পার্সেন্ট আছে সেটা জেনে ফেললাম, ঠিক আছে। দেখো তোমাদের মোটামুটি কি ছকটা কভার হয়ে গেল। ওকে, এখন দেখো যে বললাম যে কতগুলা মনে করো যে ছুটকি ছাটকি মনে করো যে আছে আর কি, যে কি বলে যে সাধারণ জ্ঞানের মতো, যে দেখো বলছে যে ইউরিয়া সার উৎপাদনের পর বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হচ্ছে জ্বালানি হিসাবে, ঠিক আছে। এটা একটু মনে রাখো, মানে আমাদের প্রাকৃতিক গ্যাস আসলে ব্যবহার করা হয় মনে করো যে মেইনলি ইউরিয়া সার উৎপাদনের ক্ষেত্রে, এবং তারপরে যে কাজে ব্যবহার করা হয় সেটা হলো জ্বালানি হিসাবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো যে যেটা বলছে যে বর্তমানে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কোথায়, বা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, ঠিক আছে। এবং বিদ্যুৎ উৎপাদন ব্যবহার করে 55%। দেখো এখানে তোমরা যেখানে একটা লাইন পাবা, এই লাইনগুলাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো 3 স্টার দিয়ে রাখতে পারো, কারণ এখান থেকে প্রশ্নের সম্ভাবনা খুব বেশি। যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত গ্যাসের পরিমাণ কত, যেটা মাত্র দাগাই দিছিলাম 55%, ঠিক আছে। এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি এটা মনে রাখতে পারো, ঠিক আছে। তারপর শিল্পক্ষেত্রে অথবা কি চা বাগানে কত পার্সেন্ট। ওকে, তারপরে দেখো ইউরিয়া সার ক্ষেত্রে 10%, গাড়ির জ্বালানি রূপে 5%, ঠিক আছে। এই ক্ষেত্রে বাসা বাড়ি, তারপর গাড়ির জ্বালানি, ঠিক আছে। তারপরে মনে করো যে বিদ্যুৎ উৎপাদন, এই তিনটা খুব ইম্পর্টেন্ট, এই তিনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটা একটু ভালো করে মনে রাখো, কিন্তু সবগুলোই পড়া লাগবে, সবগুলোই মনে রাখা লাগবে, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আসো, দেখো যে কয়লাকে কি বলা হয়, কয়লাকে বলা হয় জীবাশ্ম, ঠিক আছে। কয়লাকে জীবাশ্ম বলা হয়, এবং কয়লার একটা নাম আছে, কয়লার একটা নাম হলো ব্ল্যাক ডায়মন্ড। এই যে এই পেজে আসো, দেখো বাবা, এই যে পেজে বাবা, কই ব্ল্যাক ডায়মন্ড কই, এই যে দেখো কয়লাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড, ঠিক আছে। ব্ল্যাক ডায়মন্ড বা কালো হীরা, ঠিক আছে। দেখো কি বলছে, যে ভূগর্ভে চাপা পড়া উদ্ভিদের কয়লায় রূপান্তরিত প্রাথমিক রূপ হলো কি পিট কয়লা, ঠিক আছে, পিট কয়লা। এখন দেখো তুমি একটা জিনিস মনে রাখবা, সেটা হলো ভাইয়া, দেখো মনে রাখবা পিলির বিয়ে, কি মনে রাখবা একটা কথা, কয়লা নিয়ে যত কথা মনে রাখবা পিলির বিয়ে, পিলির বিয়ে, পিলির বিয়ে, ঠিক আছে, বিয়ে। তো দেখো পিতে মনে রাখবা পিট কয়লা, এবং পিট কয়লা থেকে আমরা যেটা পাই সেটা হলো ভাইয়া মানে লিগনাইট কয়লা, ঠিক আছে। তারপরে লিগনাইট কয়লা থেকে যেটা পাই সেটা হলো বি মানে কি বিটুমিনাস কয়লা, এবং বিটুমিনাস কয়লা থেকে আমরা যেটা পাই সেটা হলো ভাইয়া তে মনে রাখবা অ্যানথ্রাসাইট কয়লা, ঠিক আছে। এভাবে মনে রাখবা, এবং পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যানথ্রাসাইট কয়লা এভাবে সিরিয়ালি মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে ভাইয়া, কারণ একটু পরে আমরা এই কয়লাগুলো নিয়ে ডিটেলস পড়বো, ঠিক আছে। তখন তুমি সিরিয়াল ওয়াইজ পড়লে তোমার জিনিসটা মনে থাকবে বেশি, তো তুমি সেই জন্য পিলির বিয়ে এই কথাটা মনে রাখতে পারো। এবং মনে রাখবা যে অ্যানথ্রাসাইট কয়লা হলো সবচাইতে উন্নত কয়লা, এবং এটি মনে করো সবচাইতে ভালো কয়লা আর কি, ঠিক আছে। ওকে, দেখো
তারপর কোথায় কোথায় কয়লা টয়লা পাওয়া যায়, ঠিক আছে, কয়লার খনি টনি কোথায় কোথায় আছে, ঠিক আছে, এগুলো একটু দেখো। দেখো বর্তমানে কয়লার মজুদের পরিমাণ কত, মজুদের পরিমাণ হলো 3.697 বিলিয়ন মেট্রিক টন, ঠিক আছে, এটা একটু মনে রাখো। তারপর দেখো এখানে একটা কথা বলছে যে 1965 সালে আবিষ্কৃত জয়পুরহাটের জামালগঞ্জ কয়লার খনিতে সবচেয়ে পুরাতন সঞ্চিত কয়লার পরিমাণ কত, 1050। আর এবং বড় পুকুরিয়া কয়লার খনিতে প্রতিদিন কত মেট্রিক টন কয়লা তোলা হয়, 650 মেট্রিক টন, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। এগুলো যেটা বললাম যে সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন এগুলো, ঠিক আছে, ওকে। তারপরে দেখো এই যে বাংলাদেশের কয়লা মান ও ব্যবহার, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম যে কয়লা টপিকটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কেন তুমি 100% দিয়ে রাখতে পারো, এই টপিক থেকে প্রশ্ন সম্ভাবনা সবচাইতে বেশি। আচ্ছা, এখন আমরা কয়লার বিভিন্ন উপাদান দেখব, প্লাস কোন কয়লা কোন কাজ ব্যবহার করা হয়, যেমন এই যে পিট কয়লা, লিগনাইট কয়লা, ঠিক আছে, বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা, কোন কয়লা ভেতরে কী পরিমাণ কী জিনিস কোন উপাদান আছে, কোনটা কোন কাজে ব্যবহার করি, এগুলো আমরা একটু দেখব। এবং সেটা দেখার আগে আমি তোমাকে একটা জিনিস দেখাই যে কয়লার মান নির্ধারক করে কি কোনগুলো, মানে কয়লার মান নির্ধারক উপাদানগুলো কি কি, দেখো আমি যদি একটু দেখাই তোমাদের, দেখো কয়লার মান নির্ধারক, এটা তোমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখবা, সেটা হলো ভাইয়া যে বিসিএস বাষ্প উড়ে ছাই, বাষ্প উড়ে ছাই, ঠিক আছে, এই কথাটা মনে রাখবা। বিসিএস মানে কি, বিতে মনে রাখবা, ওয়েট, বিতে মনে রাখবা বিটিইউ, বিটিইউ মানে ব্রিটিশ থার্মাল ইউনিট, এটা আমরা দেখবো একটু পরে। সি মানে হলো ভাইয়া কার্বন, সি মানে কি ভাইয়া কার্বন, ঠিক আছে, ওকে। তারপর দেখো এস, এস মানে কি ভাইয়া, এস মানে হলো সালফার, ঠিক আছে, সালফার, এস মানে হলো সালফার, ওকে। তারপরে বাষ্প মানে হলো জলীয় বাষ্প, বাষ্প মানে হলো জলীয় বাষ্প, ঠিক আছে, ওকে। আর ছাই মানে হলো ছাই, ছাই মানে ছাই। এখন মনে করো যে কয়লার মান হয়, এবং এখন আমাদের জানতে হবে, তো তার জন্য দেখো এই যে অন্যটা দিই, দাঁড়াও, আচ্ছা দিলাম, তারপরে সি দাগায় দিলাম, তারপরে বাষ্প দাগায় দিলাম, ঠিক আছে, এই তিনটা যে তিনটা দাগায় দিছি, ঠিক আছে, যে তিনটা দাগায় দিছি, এই তিনটা যে কয়লাতে থাকবে সেটা হলো ভালো কয়লা, মানে সেই কয়লার মান উন্নত, মানে আমি বললি যে কয়লার উপস্থিতি ভালো, উপস্থিতি ভালো, ঠিক আছে, উপস্থিতি ভালো, হ্যাঁ মনে রাখবো উপস্থিতি ভালো। তাহলে বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট কার্বন এবং জলীয় বাষ্প যে কার্বনে বেশি থাকবে, সরি কয়লাতে বেশি থাকবে, সেই কয়লার মান কি, সেই কয়লার মান উন্নত বা সেই কয়লা ভালো, ঠিক আছে। তো দেখো এখন যদি আমরা একটু যাই বইয়ে, দেখো যে প্রথমে যেটা দেখো কয়লার প্রাথমিক স্তর বা সর্বপ্রথম যে কয়লাটা আমরা পাই সেটা কি পিট কয়লা, এবং দেখো এতে পানির পরিমাণ কত, পানির পরিমাণ 80 থেকে 90%। এখন ভাই বলো তো কয়লাতে যদি 80 থেকে 90% পানি থাকে ওই কয়লা কি জ্বলবে, অবশ্যই কম জ্বলবে। এই জন্য বলছে দেখো যে এটির জ্বালানি মান সবচেয়ে কম, জ্বালানি মান সবচেয়ে কম, ঠিক আছে, এবং এটার ব্রিটিশ থার্মাল ইউনিট কত এটার, বা ক্যালোরিফিক মান কত, 10,000 বিটিইউ, ঠিক আছে। আচ্ছা আমরা এক কাজ করতে পারি, এখানে যে পিট কয়লা, তারপরে ব্রিটিশ থার্মাল সরি লিগনাইট কয়লা, ঠিক আছে, যত রকমের কয়লা আছে সব কয়লার মান আমরা একসাথে পড়তে পারি। একসাথে পড়াটাই উত্তম, কারণ একসাথে যদি পড়ো তাহলে তুমি তোমার মানে ভুলে যাওয়ার সম্ভাবনাটা কম, ঠিক আছে, মনে থাকবে ভালো। দেখো আমি তাহলে এক কাজ করি, সবগুলো একসাথে লেখা দিই এবং অন্যান্য রাইটারের বই যেগুলো আছে সেগুলো সহ লেখা দিই, ঠিক আছে, তাহলে একসাথে সব পড়া হয়ে যাবে। দেখো তো আমি যদি বলি যে দেখো, আচ্ছা 1 মিনিট,
আচ্ছা দেখো, অ্যানথ্রাসাইট, অ্যানথ্রাসাইট কয়লা, তারপরে হলো, আচ্ছা এটা তো গেল লাস্টের দিক থেকে যাই, কেন প্রথম দিক থেকে যাই, প্রথম দিকে গেলে পিট কয়লা, তারপরে হলো লিগনাইট কয়লা, লিগনাইট কয়লা, তারপরে হলো তোমার বিটুমিনাস কয়লা, পিলির বিয়ে, বিটুমিনাস, বিটুমিনাস, তারপর হলো অ্যানথ্রাসাইট। ঠিক আছে, অ্যানথ্রাসাইট, ওকে। এখন দেখো যে আমরা যদি প্রথমে দেখি যে ক্যালোরিফিক মান বা বিটিইউ, বিটিইউ বা ক্যালোরিফিক মান, বা যেটাকে বলে ব্রিটিশ থার্মাল ইউনিট, এটা হলো পিট কয়লার ক্ষেত্রে, পিট কয়লার ক্ষেত্রে 14,500 থেকে 15,500, ও না সরি, 1 মিনিট দাঁড়াও আমি একটু দেখি বই কত, 10,000, 10,000, সরি, পিট কয়লার মান হলো 10,000, ঠিক আছে, 10 দিয়ে 3টা শূন্য, ওকে, 10,000। তারপরে লিগনাইট কয়লা, ঠিক আছে, লিগনাইট কয়লার মান কত ভাইয়া? লিগনাইট কয়লার মান হলো, দেখো, আচ্ছা আমি একটু দাগ দিই, লিগনাইট কয়লার মান হলো ভাইয়া 10,500 থেকে 12,000, ঠিক আছে, 10,500 থেকে 12,000, ঠিক আছে, ওকে। তারপরে দেখো বিটুমিনাস কয়লা, বিটুমিনাস কয়লাতে হলো 11,000 থেকে 15,000, ঠিক আছে, 11,000 থেকে 15,000, ওকে। তারপরে দেখো অ্যানথ্রাসাইট কয়লা, এটার মান হলো 14,500 থেকে 15,500, ঠিক আছে, 14,500 থেকে 15,500। এই কী করলাম, জায়গায় তো নাই, এই লিখতে গেলে জায়গা না পাইলে যে মেজাজ খারাপ হয়, মানে বলার মতো না, ঠিক আছে। দেখো 15,500 এর নিচে লিখলাম, তোমরা একটু ভালো করে লেখো, ঠিক আছে, ওকে। এটা গেল বিটিইউ এর মান, ঠিক আছে, বা ব্রিটিশ থার্মাল ইউনিট বা ক্যালোরিফিক মান। তারপরে দেখো কার্বনের পরিমাণ কত, কার্বনের পরিমাণ, ঠিক আছে, দেখো তারপরে কার্বনের পরিমাণ দেখবো আমরা, ওকে। দেখো কার্বনের পরিমাণ, আচ্ছা কার্বনের পরিমাণ দেখি, কার্বনের পরিমাণ পিট কয়লায় কার্বনের পরিমাণ কত সেটা বইয়ে দেওয়া নাই, ঠিক আছে, এবং লিগনাইট কয়লার কার্বনের পরিমাণ কত স্যারের বই দেওয়া নাই, কিন্তু গোসারের বই আছে এটা, যে লিগনাইট পরিমাণ হলো 38%। বিটুমিনাস কয়লাতে তোমার তোমার মনে রাখবা 86%, অথবা অথবা 96%, 96%, কারণ 86% আছে হলো হাজারি স্যারের বইয়ে, আর কবির স্যারের বই আছে আবার মনে করো যে 96%, ঠিক আছে, তো দুইটাই মনে রাখবা, ওকে। এটা গেল কার্বনের পরিমাণ, ঠিক আছে। তারপরে যেটা বললাম যে আর্দ্রতার পরিমাণ, ঠিক আছে, আর্দ্রতার পরিমাণ যদি আমরা বলি, দেখো আর্দ্রতার পরিমাণ, ওকে, দেখো আর্দ্রতার পরিমাণ পিট কয়লাতে হলো, দেখো যে 80 থেকে 90%, এটা আছে আমাদের হাজারি স্যারের বইয়ে, আর ঘোষ স্যারের বই আছে মনে করো যে 57%, ঠিক আছে, ঘোষ স্যারের বই আছে 57%, এটা একটু মনে রাখো। তারপরে লিগনাইট কয়লার ক্ষেত্রে হলো 40%, 40%। তারপরে হলো বিটুমিনাস কয়লার ক্ষেত্রে আছে 2.2 থেকে 15.9%, আর অ্যান্থ্রাসাইট কয়লা হলো 4%, এটা ঘোষারে বই, ঠিক আছে, 4%, ওকে। এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। এবং আর দেখো যে অ্যান্থ্রাসাইট এবং লিগনাইট, ঠিক আছে, এই হয় বিদ্যুৎ উৎপাদনে, বিদ্যুৎ উৎপাদনে, আর এই যে মনে করো যে কি বলে যে পিট কয়লা এবং লিগনাইট যেটা আছে, ঠিক আছে, পিট এবং লিগনাইট এই দুইটা ব্যবহার করা হয় বয়লারের জ্বালানি
ব্রয়লারের জ্বালানি, আচ্ছা ব্রয়লার গ্রিল করে খাইছো কে কে বলো। ব্রয়লারের জ্বালানি হিসাবে এই দুটো ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখো। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি সব লিখে দিলাম একসাথে, ঠিক আছে, একটু ভালো করে মাথায় রেখো এটা। পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা, ঠিক আছে। তো এইভাবে পড়লে কি হবে, সবগুলো পরে একসাথে হয়ে গেল, ঠিক আছে। ওকে, এখন দেখো যে এখন যদি আমরা বইয়ে যাই, তো দেখো এখন বইয়ে কি আছে, এই যে পিট কয়লা, তো ঠিক আছে। ওকে, তারপর দেখো ক্যালোরিফিক মানের কিছু কিছু মনে করো যে কি বলে সংজ্ঞা টঙ্গা আছে, মান টান দেওয়া গেলে একটু দেখে নাও, ঠিক আছে। ওকে, 1 পাউন্ড সমান কত গ্রাম, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। ওকে, তারপর দেখো যে লিগনাইট কয়লা যেটা বললাম, এটার মান কত, ক্যালোরিফিক মান কত সেটা আমরা পড়ছি, ঠিক আছে, আর্দ্রতা কত পার্সেন্ট এটাও পড়ছি, ঠিক আছে। ওকে, এবং এই যে ব্যবহার আছে না, যে বয়লারের জ্বালানি রূপে এবং কি প্রডিউসার গ্যাস উৎপাদন ব্যবহার করা হয়, এটা একটু পড়ো। তারপর বিদ্যুৎ উৎপাদন ব্যবহার করে, এটা তোমরা দেখলামই, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বিটুমিনাস কয়লা, বিটুমিনাস কয়লা দেখো এটাও পড়ছি আমরা, যে কার্বনের পরিমাণ কত, 44 থেকে 78%, ঠিক আছে, ক্যালোরিফিক মান কত সেটাও পড়ছি, তারপর আর্দ্রতা কত পার্সেন্ট সেটাও পড়ছি, ঠিক আছে। এবং এটা কিসে ব্যবহার করা হয় ভাইয়া, বিটুমিনাস কয়লাতে ব্যবহৃত হয়, ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদন ব্যবহৃত হয়, এটা আমরা পড়ছি, ঠিক আছে। ওকে, দেখো অ্যান্থ্রাসাইট কয়লা, ঠিক আছে, অ্যান্থ্রাসাইট কয়লা যেটা বললাম সবচাইতে উন্নত মানের কয়লা, ঠিক আছে, সবচেয়ে উন্নত মানের কয়লা অ্যান্থ্রাসাইট কয়লা। কার্বনের পরিমাণ কত, জ্বালানি মান কত, বা বিটিউ মান কত, বা কি বলে ক্যালোরিফিক মান কত, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং যেহেতু উন্নত মানের কয়লা তাহলে কি ছাই কম হবে, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। সালফার কম থাকে, আমরা যে বললাম না এর আগে, যে দেখো দেখো এই যে কই গেল, আচ্ছা এখানে নিচে নিচে, এই দেখো এই যে সালফার, তা আমরা পড়ছিলাম যে এই যে মার্ক করে দিচ্ছে এগুলোর উপস্থিত থাকা ভালো, সালফারে কিন্তু মার্ক করি না, তার মানে কি কয়লাতে সালফারের পরিমাণ থাকে কি খারাপ, যে কয়লাতে যত সালফার থাকবে সেই কয়লার কি হবে মান তত কমে যাবে, ঠিক আছে, বলছে দেখো কি যে সালফারের মান কম, বুঝছো কিনা। এবং উন্নত মান তার মানে কি ধোয়াবিহীন জ্বালানি রূপে ব্যবহার করা হবে, ঠিক আছে, ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয়, এগুলো একটু মনে রাখো ব্যবহারগুলো, ঠিক আছে। ওকে, এই যে কী কী কয়লার মান কী কী জিনিসের উপর নির্ভর করে এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি, ঠিক আছে। ওকে, এই যে এগুলো পড়ছি আমরা অলরেডি, জলীয় বাষ্প, ছাই, ঠিক আছে, বিসিএস বাষ্পীয় ছাই, এটা আমরা পড়ছি অলরেডি। ওকে, এখানে আর কিছু লাগবে না। ওকে, এখন দেখো যে বাংলাদেশে যে কয়লার খনিগুলো আছে, বড়পুকুরিয়া, দিঘিপাড়া, খলিশপুর, জামালগঞ্জ, ঠিক আছে, এগুলাকে দেখো নাম দিচ্ছে, একটা A1 A2 A3 A4, ঠিক আছে, এগুলার ক্যালোরিফিক মানগুলো একটু মনে রাখবা। প্লাস এই যে দেখো এই চারটা খনির যে কয়লার মান আছে সে মানটাকে একটা ক্রম অনুযায়ী সাজাইছে, ঠিক আছে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। নট লাইক দ্যাট যে A2 A4 A3 A1 এভাবে মনে রাখবা না, এই নামগুলো দিয়ে দিয়ে মনে রাখবা, ঠিক আছে, নামগুলো দিয়ে দিয়ে মনে রাখবা, ঠিক আছে। ওকে, এই দেখো বলতে দেখছো সালফারের পরিমাণ কয়লাতে কম হওয়া ভালো, ঠিক আছে। ওকে, তারপর দেখো যে বিটিউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, ঠিক আছে। ওকে, এগুলো আমরা পড়ে আসছি অলরেডি, এখানে কিছু লাগবে না। আচ্ছা দেখো এই যে বিটুমিনাস কয়লা, ঠিক আছে, বিটুমিনাস কয়লা থেকে অনেক গ্যাস পাওয়া যায়। কি বলছে যে বিটুমিনাস কয়লাকে 900 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম বা বায়ু সহ উত্তপ্ত করলে কয়লা থেকে বিভিন্ন জ্বালানি, ঠিক আছে, একে বলা হয় কয়লা গ্যাসীকরণ। তো তোমাকে প্রশ্ন করতে পারে যে আমরা জ্বালানি গ্যাস যে পাই সেটা কোন কয়লা থেকে পাই, কী হবে অ্যান্সার, বিটুমিনাস কয়লা। এক্ষেত্রে তাপমাত্রা কত, 900 ডিগ্রি সেলসিয়াস থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস। এবং কোন কোন গ্যাস পাই, কোল গ্যাস, ওয়াটার গ্যাস, মিথেন গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস। এই যে পাঁচটা গ্যাসের আর কিছু না পারলেও সংকেতটা 100% লাগবে। সংকেত কি লাগবে ভাইয়া, 100% লাগবে, ঠিক আছে। ওকে, এখন দেখো এই যে প্রথমে আছে যে দেখো কোল গ্যাস, ঠিক আছে, দেখো কোল গ্যাস, এই ক্ষেত্রে দেখবা যে তোমার তাপমাত্রা থাকে 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে কত 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। এবং প্রভাবক হিসাবে কি থাকে ভাইয়া, প্রভাবক হিসাবে থাকে দেখবা যে নিকেল প্রভাবক, ঠিক আছে, নিকেল প্রভাবক, এই যে দেখো নিকেল প্রভাবক, ঠিক আছে, নিকেল প্রভাবক, এই প্রভাবক তাপমাত্রায় দুইটা লাগবে, ঠিক আছে। ওকে, লাস্টে আমরা কি কোল গ্যাস পাইলাম, ঠিক আছে। ওকে, এবং দেখো এই যে কোল গ্যাস এবং কোল গ্যাস পাওয়ার পরে অবশিষ্ট কিছু মনে করো যে কালো কালো ঘোরা বইরা থাকে, ঠিক আছে, গুঁড়া বইরা থাকে, গুঁড়াগুলাকে বলা হয় কোক কার্বন, ঠিক আছে, এটা একটু মনে রাখো।
ওকে, তারপরে দেখো কোল গ্যাসের ব্যবহার, যেটা বললাম ব্যবহারগুলো 100% লাগবে, ঠিক আছে। যেমন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কোল গ্যাস। তারপর কি বিভিন্ন শহরে আলো উৎপাদক রূপে, ধাতু নিষ্কাশক, বিচারক রূপে, ঠিক আছে। এই ধাতু নিষ্কাশক, ঠিক আছে, এই কাজটা ম্যাক্সিমাম গ্যাসই করে থাকে, ঠিক আছে, আমরা দেখবো একটু পরে, সমস্যা নাই। তারপরে দেখো যে যেটা বললাম, এখন যদি কোক কার্বন, যেটা মানে নিচে গুঁড়া হিসেবে পড়ে আছে, কোক কার্বনের ব্যবহার, এটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, ধাতু নিষ্কাশনের বিচারক হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। এবং দেখো মোস্ট ইম্পর্টেন্ট হলো এইটা, যে কোক কার্বন প্রডিউসার গ্যাস ও ওয়াটার গ্যাস উৎপাদন ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে কোক কার্বন কোন কোন গ্যাস উৎপাদন ব্যবহার করে, একটা হলো প্রডিউসার গ্যাস, একটা হলো কি ভাইয়া ওয়াটার গ্যাস, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখবো ওয়াটার গ্যাস। তো ওয়াটার গ্যাস যদি তুমি পড়তে যাও, তোমাকে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো ভাই ওয়াটার গ্যাসের সংকেত, ঠিক আছে। 1 মোল কার্বন মনোক্সাইড এবং কি 1 মোল হাইড্রোজেন। এবং এই ওয়াটার গ্যাসকে কিন্তু ব্লু গ্যাসও বলা হয়, আমরা কিন্তু এটা জৈব যৌগ যখন পড়ছিলাম না তখন কিন্তু দেখাইছিলাম, ঠিক আছে। ওয়াটার গ্যাসের সংকেত দেখাইছিলাম, বলছিলাম যে ওয়াটার গ্যাসে কী বলা হয় ভাইয়া, ব্লু গ্যাস বলা হয়। এটাতে কিন্তু মেডিকেল আসছিল একবার, ঠিক আছে, যে ব্লু গ্যাসের সংকেত কী। ওকে, তো ওয়াটার গ্যাসের ব্যবহারটা দেখো যে কোন কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন শিল্পে চুল্লি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ধাতু নিষ্কাশনে বিচারক রূপে, যেটা বললাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং কি এবং দেখো মিথেন গ্যাস ও মিথানল উৎপাদন ওয়াটার গ্যাস ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখো। তারপর দেখো মিথেন গ্যাস উৎপাদন, ঠিক আছে, এই যে দেখো ওয়াটার গ্যাসকে কী করতেছে, দেখো এই যে ওয়াটার গ্যাসকে কী করতেছে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিকেল প্রভাবকের উপস্থিতিতে কি তাপ দিয়ে আমরা মিথেন গ্যাস পাইতেছি, ঠিক আছে। এটা একটু মনে রাখো, তাপমাত্রা একটু মনে রাখো আর প্রভাবকটা মনে রাখো। তারপর দেখো সংশ্লেষ গ্যাস, ঠিক আছে। সংশ্লেষ গ্যাসের সংকেতটা কি ভাইয়া, এক্ষেত্রে দেখো 1 মোল কার্বন মনোক্সাইড এবং 3 মোল হাইড্রোজেন, ঠিক আছে। 1 মোল কার্বন মনোক্সাইড এবং কি 3 মোল হাইড্রোজেন, এটা একটু মনে রাখো, ঠিক আছে। এক্ষেত্রে তাপমাত্রা কত 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। ওকে, এবং দেখো প্রভাবক কী থাকে, নিকেল প্রভাবক, এই প্রভাবক তাপমাত্রাটা মনে রাখবা। এবং ব্যবহারটা দেখো যে জ্বালানি, ঠিক আছে, জ্বালানি বা বিচারক হিসাবে, যেটা বললাম যে বিচারক হিসাবে ম্যাক্সিমাম গ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং দেখো সংশ্লেষ গ্যাস থেকে মিথানল উৎপাদন ব্যবহার করা হয়, ঠিক আছে। এক কাজ করবা, এখানে এর আগে যেমন মনে করো যে সবগুলা কয়েল একসাথে লেখা দিলাম না, এটা লেখা দিলাম না, তোমরা নিজেরা করবা, সবগুলা গ্যাস সিরিয়ালি লিখবা, নামগুলা লিখবা, লেখা তার ভিতরে কাজগুলো একসাথে করবা, ঠিক আছে। বা তোমরা এক কাজ করতে পারো, বিচারক হিসাবে কোনগুলা ব্যবহার করা হয় সবগুলো একসাথে করলা, ঠিক আছে। এভাবে মনে করছো পড়তে পারো, তাহলে পড়াটা বেশি মনে থাকবে আর কি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো প্রডিউসার গ্যাস, ঠিক আছে, ওই ক্ষেত্রে তাপমাত্রা কত দেখে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো প্রডিউসার গ্যাসের এককটা লাগবে, যে এখানে 2 মোল কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন, ঠিক আছে। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, দেখো চুল্লি উত্তপ্ত করার জন্য, তারপর বক যন্ত্রে উত্তপ্ত করার জন্য, ঠিক আছে। এছাড়া কি ধাতু নিষ্কাশনে বিচারক হিসাবে, যেটা বললাম যে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে প্রায় সব গ্যাসই ব্যবহার করা হয়। ওকে, তারপর দেখো কয়লার তরল জ্বালানি, ঠিক আছে, পেট্রোল সংশ্লেষ, দেখো এখানে বলছে যে তরল অ্যালকেন জ্বালানি উৎপাদনে এই পদ্ধতিকে ফিশার ট্রপস পদ্ধতি বলা হয়। কি পদ্ধতি বলা হয় ভাইয়া, ফিশার ট্রপস। তোমাকে বলবে তরল অ্যালকেন, ঠিক আছে, বা বলতে পারে যে শুধু অ্যালকেনের কথা বলতে পারে, যে অ্যালকেন উৎপাদনের ক্ষেত্রে যে প্রক্রিয়া বা পেট্রোল সংশ্লেষণ যে প্রক্রিয়া, সেটাকে কি বলে, অ্যান্সার হলো ভাইয়া ফিশার ট্রপস পদ্ধতি, ঠিক আছে। এটা একটু মনে রাখো। ওকে, এই ক্ষেত্রে দেখো যে ওয়াটার গ্যাস কই, এই ক্ষেত্রে বিক্রক থাকে হলো ওয়াটার গ্যাস, এই যে ওয়াটার গ্যাস আলটিমেটলি, ঠিক আছে, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন ওয়াটার গ্যাস, ঠিক আছে। তারপরে মনে করো যে প্রভাবক থাকে কি কার্বন মনোক্সাইড, ঠিক আছে। ওকে, আর কি লাগে এখানে দেখো, যে তাপমাত্রা থাকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। তারপরে চাপ থাকে কত, 5 থেকে 10 ATM, ঠিক আছে। এগুলো একটু মনে রাখো, যে ফিশার ট্রপস বিক্রিয়ায় তাপমাত্রা, তারপরে কি বলে যে প্রভাবক, চাপ, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। বিক্রক থাকে কিন্তু এই যে ওয়াটার গ্যাস, এগুলো একটু মনে রাখো, ফিশার ট্রপস বিক্রিয়া। ওকে, এখানে আর কিছু লাগবে না। তারপরে দেখো এলপিজি, ঠিক আছে, এখানে কিছু লাগবে না। আচ্ছা দেখো একটা মজার কথা, সেটা হলো যে ভাইয়া এলপিজি হলো কি গন্ধহীন একটা গ্যাস, কিন্তু দেখবা যে বাসা বাড়িতে যে এলপিজি গ্যাস আমরা ব্যবহার করি, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু এলপিজি গ্যাস যদি কখনো লিক করে, তখন কিন্তু একটা দুর্গন্ধ পাই আমরা, ঠিক আছে, একটা গন্ধ পাওয়া যায় যে এখন গ্যাস লিক করছে, ঠিক আছে। তো এটা দেওয়া হয় কেন ভাই, কারণ দেখো গ্যাস যদি কখনো লিক করে, আমরা কি জানি যে এগুলো এলপিজি গ্যাস বিস্ফোরণ হয়,
বিস্ফোরণ হয়ে গিয়ে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমাকে তো বোঝা লাগবে যে গ্যাসটা কি লিক করছে কি না। তো আমরা জানতেছি যে এলপিজি গ্যাস গন্ধহীন, এখন গন্ধহীন হইলে তো ভাইয়া টের পাওয়ার কোনো লাইন নাই। তো সেজন্য আমরা কি করি, এটার সাথে এক ধরনের যৌগ মিশাই দিই, সেটাকে বলা হয় মারক্যাপটান যৌগ। কি বলা হয় ভাইয়া? মারক্যাপটান যৌগ। এই যে দেখো, এবং এই যৌগর দুইটার ইটা মনে রাখো, সংকেতটা মনে রাখো, ঠিক আছে? একটা হলো CH3SH আর একটা হলো কি C2H5SH, ঠিক আছে? এটা একটু মনে রাখো। ওকে, এই দুইটা কি ব্যবহার করি ভাই? এই দুইটা হলো মারক্যাপটান যৌগ হিসেবে ব্যবহার করি এলপিজি গ্যাসে। তার ফলে কি হয়, এলপিজি গ্যাসটা এই দুইটা আসলে গন্ধযুক্ত, ঠিক আছে? তার ফলে কি হয় যে এলপিজি গ্যাস যখন লিক করে তখন এক ধরনের গন্ধ বের হয়, তখন আমরা বুঝতে পারি যে গ্যাসটা লিক করছে, ঠিক আছে? ওকে, তারপরে দেখা যায় বলছে বিটুমিনাস কয়লা বিধ্বংসী পাতনে কোল গ্যাস এবং আলকাতরা পাওয়া যায়। এগুলো কিন্তু আমরা ইয়েতে দেখছিলাম, কোথায় দেখলাম এগুলা? রসায়নের মনে হয় যে ওই চ্যাপ্টারে পড়ছিলাম সম্ভবত, যে কর্মমুখী রসায়নের মনে পড়ছিলাম এগুলো, ঠিক আছে? ওকে, এবং আলকাতরার পাতনে কি পাই আমরা? দেখো বেনজিন, টলুইন, জাইলিন, ঠিক আছে? ফেনল, ন্যাপথালিন এগুলো পাই। ওকে, এবং দেখো যেখানে বলছে কোল গ্যাস থেকে কী কী পাওয়া যায়, ওয়াটার গ্যাস থেকে, সংশ্লেষ গ্যাস থেকে, প্রডিউসার গ্যাস থেকে, এগুলো কিন্তু 100% লাগবে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসা যেতে পারে, ঠিক আছে? ওকে, তারপরের পেজ, এখানে কিছু লাগবে না। আচ্ছা, তারপরে আসো। ওকে, দেখো ইউরিয়া উৎপাদনের মূলনীতি, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেখো দেখো ইউরিয়া উৎপাদনের আসলে দুইটা পদ্ধতি আছে। একটা হলো হেবার পদ্ধতি, ঠিক আছে? আর একটা হলো ভাইয়া তোমার ওটাকে বলা হয় সম্ভবত সলভে পদ্ধতি, ঠিক আছে? দুইটা পদ্ধতি। এখন দেখো দুইটা পদ্ধতি আমরা দেখব, ঠিক আছে? দেখো প্রথমে যে পদ্ধতিটা আছে, যে এই ক্ষেত্রে দেখো যে যেটা বললাম যে বিক্রিয়াটিকটা যা থাকবে শুধু প্রভাবক, তাপমাত্রা, চাপ, ঠিক আছে? এগুলোই লাগবে, ঠিক আছে? তো প্রভাবকটা লাগবে। আচ্ছা, তারও 1 মিনিট। এখানে এমন উৎপাদনের দুইটা পদ্ধতি আছে। এটা হলো তোমার যে, আচ্ছা দেখো, আচ্ছা আর একটা পদ্ধতি, এটা মনে হয় নিচে, এই যে এটা। ওকে, দেখো, আচ্ছা দেখো এই যে উপরে যে পদ্ধতি প্রথমে যেটা, এটাকে বলা হয় ভাইয়া সলভে পদ্ধতি। কি পদ্ধতি এটা? এটা হলো সলভে পদ্ধতি, সলভে, ঠিক আছে? সলভে। এবং এই ক্ষেত্রে বিক্রিয়ক কে থাকে ভাই? দেখো কার্বন ডাইঅক্সাইড এবং কি, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া, ঠিক আছে? ওকে, এটা একটু মনে রাখো, অনুপাতটা একটু মনে রাখো, ঠিক আছে? 2:1, ঠিক আছে? 2:1 অনুপাতটা একটু মনে রাখো। ওকে, এবং প্রভাবক কি ভাই? এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষেত্রে এখানে প্রভাব হিসেবে কাজ করে কি? পটাশিয়াম কার্বনেট মনে হয়। দেখো দেখো এই যে অ্যামোনিয়াম কার্বোমেট, ঠিক আছে? আচ্ছা, এটা তো উৎপন্ন হয় প্রভাবক কই এখানে? আচ্ছা যাই হোক, তাপমাত্রাটা মনে রাখো, এখানে তাপমাত্রাটা মনে রাখো, 180°C তাপমাত্রা, ঠিক আছে? 130 ATM চাপ, এটা একটু মনে রাখো, ঠিক আছে? ওকে, এখানে আর কিছু লাগবে না। তারপরে যে দেখো প্রাকৃতিক গ্যাস থেকে এটা উৎপাদন আছে, এগুলো লাগবে না। দেখো নিচে আসো, তারপরে এটা আর একটা যেমন উৎপাদন আছে, এটা হলো ভাই হেবার পদ্ধতি। এই পদ্ধতির সাথে আমরা কিন্তু মোটমাট সবাই কি পরিচিত। এই হেবার পদ্ধতির সাথে আমরা কি মোটামুটি সবাই কি পরিচিত, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো বিক্রিয়ক হিসাবে কি নাইট্রোজেন এবং হাইড্রোজেন অনুপাত কত? 1:3। 1:3 একটু মনে রাখো। প্রভাবক হিসাবে কি আছে ভাইয়া? ঠিক আছে, লোহার চূর্ণ, ঠিক আছে? প্রভাবক সহায়ক কি ভাই? অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড হলো কি প্রভাবক সহায়ক। তাপমাত্রা কত? 500°C তাপমাত্রা। চাপ কত? 200 ATM চাপ। এগুলো কিন্তু মাস্ট লাগবে, ঠিক আছে? ওকে, আর কি লাগবে? আর কিছু লাগবে না। তো অ্যামোনিয়া উৎপাদনের দুইটা পদ্ধতি আমরা দেখে ফেললাম, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো এই যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ঠিক আছে? এগুলো আমরা জৈব যৌগে পড়ছিলাম না, যে একটা উদ্ভিদের বৃদ্ধি, একটা হলো উদ্ভিদের মূলের বৃদ্ধি, আর একটা কি উদ্ভিদের ফল ফুল ধারণের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু প্যাঁচ লাগানো যাবে না। আচ্ছা, তোমরা আর একটা হয় মনে রাখতে পারো, যে আমি যদি আর একবার বলি, যাদের প্যাঁচ লাগে, ঠিক আছে, তারই ভাই মনে রাখতে পারো যে PNK, ঠিক আছে? আচ্ছা, বলিউডের নায়িকা আছে না প্রিয়াঙ্কা চোপড়া, ঠিক আছে? প্রিয়াঙ্কা, তো প্রিয়াঙ্কার নামটা মনে রাখবা। প্রিয়াঙ্কার মনে মনে করো যে প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কা না বলে আমাকে বলো PNK, ঠিক আছে? PNK, এভাবে মনে রাখবা।
তো এটাতে কি মনে রাখবা, দেখো একটা গাছ সর্বপ্রথম কি হয়, মূল গজায়, মানে শেকড় গজায়, তারপর কি হয়, গাছটা লম্বা হয়, তারপর কি হয়, তারপর ফল ফুল ধরে। এই যে সিরিয়াল, প্রথমে মূল গজাইলো বা শেকড় হইলো, তারপরে গাছটা বৃদ্ধি হইলো বা কি বড় হইলো, তারপরে কি হইলো, ফুল এবং ফল ধরলো। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। এবং কী দিয়ে মনে রাখবা, পিএনকে, তার মানে কি, ফসফরাস কি করবে, ফসফরাস হলো উদ্ভিদের মূলের বৃদ্ধি। নাইট্রোজেন কি করবে ভাই, নাইট্রোজেন হলো উদ্ভিদের বৃদ্ধি। ওই যে প্রথমে মূল, তারপর উদ্ভিদ বড় হইলো। ঠিক আছে, এবং কে মানে কি, কে মানে ফল ফুল। ঠিক আছে, এটা মনে রাখবা, কিন্তু ভুল করা যাবে না। এটা কিন্তু অনেকেই প্যাঁচ লাগা যায়, প্যাঁচ লাগানো যাবে না। ঠিক আছে, ওকে, দেখো এখানে ওগুলাই বলছে। ঠিক আছে, ওকে। এবং দেখো এখানে যে কি বলে, যে ফসফরাসের 4টি সার আছে, প্রধান প্রধান সার। ঠিক আছে, 4টি সারের নাম বলছে এবং এগুলো আমাকে সংকেত টঙ্কেত বলছে। ঠিক আছে, এগুলো মনে করো যে একটু সংকেত টঙ্কেত দেখো। ঠিক আছে, বিশেষ করে ডায়ামোনিয়াম ফসফেট, ড্যাপ যেটাকে বলা হয়। ঠিক আছে, এটা এই ড্যাপ, এটা হলো, এটা একটা কথা মনে রাখবা, এই ডায়ামোনিয়াম ফসফেট ড্যাপ এটা সকল মাটির ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, সকল মাটির ক্ষেত্রে প্রযোজ্য, কার্যকরী বা প্রযোজ্য, যেটাই বলো, সকল মাটিতে, সকল মাটিতে প্রযোজ্য। ঠিক আছে, আর তাছাড়া মনে করো যত রকমের ফসফেট আছে, যেগুলো ফসফেট, এগুলো হলো মনে করো যে ক্ষার মাটিতে। ঠিক আছে, ক্ষারধর্মী মাটির ক্ষেত্রে, ক্ষারীয় মাটি, ক্ষারীয় মাটিতে ব্যবহার করা হয়, এটা একটু মনে রেখো, ক্ষারীয় মাটিতে। সকল ফসফেট হলো ক্ষারীয় মাটিতে, কিন্তু যেটা ডায়ামোনিয়াম ফসফেট আছে বা ড্যাপ, এটা হলো কি শুধু সকল মাটিতে। ঠিক আছে, ওকে। এবং যেখানে ফসফরাসের মান কত কত পার্সেন্ট, নাইট্রোজেনের মান কত পার্সেন্ট, এটা একটু মনে রাখো। ওকে, এখানে আর কি লাগবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এখন দেখো কাঁচ। ঠিক আছে, এখন আমরা কাঁচ দেখবো। ওকে, তো কাঁচ যেটা বলতেছিলাম, যে কাঁচের মনে করো যে কাঁচ আসলে কি, কাঁচের গঠনগতভাবে আসলে হলো সোডিয়াম ক্যালসিয়াম দি সিলিকেট সালফেটের মিশ্রণ। ঠিক আছে, এটা হলো মেন কথা। এখন দেখো যে নিচে যদি আসো, যে কাঁচের কিছু কিছু সংযুক্তি পাওয়া তোমরা। ঠিক আছে, কাঁচের একটা সংযুক্তি পাওয়া, দেখো নিচে আসে যে কাঁচের সংযুক্তি কই, কাঁচের সংযুক্তি কই, আরে ভাই, আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, বুঝি। এই যে দেখো, আচ্ছা কাঁচের উপাদান, এগুলো হলো সংযুক্তি। ঠিক আছে, এই যে দেখো, কাঁচ তৈরির প্রধান উপাদান কি ভাই, একটা হলো সাদা বর্ণের সিলিকা বালি। ঠিক আছে, সিলিকা বালি, মোট কথা বালি। ঠিক আছে, বালি, তারপর কি আছে ভাই, চুন আছে, ক্যালসিয়াম অক্সাইড আছে, তারপর কি আছে, চুনা পাথর আছে, এবং সোডা অ্যাশ আছে। ঠিক আছে, এগুলো হলো কি, এগুলো হলো কাঁচের মূল উপাদান। এবং কাঁচের আসলে মনে করো যে মোটামুটি সংযুক্তি বলতে কিছু নাই, বা কাঁচের কোনো সংকেত বলতে কিছু নাই তেমন, কিন্তু একটা সংকেত ওরা দিছে, সেটা হলো ভাই যেটা। ঠিক আছে, এটা একটু মনে রাখো। দেখো ওই যুগলাই বলছে। ঠিক আছে, ওই মনে করো যে সোডিয়াম অক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, বা চুন, ঠিক আছে, তারপরে সিলিকা বালি, সবগুলো মনে করো মিক্স করে একটা সংকেত দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওকে। এবং দেখো কত পার্সেন্ট কী থাকে সেটা একটু মনে রাখো, যে কাঁচের ক্ষেত্রে 100 ভাগ সাদা সিলিকা বালি, 35 ভাগ সোডা অ্যাশ এবং 15 ভাগ কি চুনা পাথর, এগুলো একটু মনে রাখো। ঠিক আছে, ওকে, এখানে আর কিছু লাগবে না। তারপরে দেখো যে গৌণ উপাদান যেগুলো আছে, পটাশিয়াম, ঠিক আছে, তারপরে বোরিক অ্যাসিড, বোরাক্স, এগুলো একটু পারলে মনে রাখো। গৌণ উপাদান আর মুখ্য উপাদান তো উপরে পড়লামই। ঠিক আছে, ওকে। তারপর নিচে আসো, এখানে বলছে যে আচ্ছা, এখানে যে একটা জিনিস আছে দেখো, চীনামাটি। ঠিক আছে, এই যে চীনামাটি, চীনামাটির সংকেতটা একটু মনে রাখো, এটা অনেক টাইমে দেয়, পরীক্ষাতে দিয়ে দেয়। ঠিক আছে, ওকে। তারপরে দেখো রঙিন কাঁচ তৈরিতে কোন কোন ধাতুর অক্সাইড ব্যবহার করা হয়। অবশ্যই আমরা জানি যে রঙিন যৌগ মানে বলতে গেলে কি, রঙিন কাঁচ হোক আর যাই হোক, রঙিন 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 কথাটা থাকলে আমরা অবস্থান্তর ধাতুর কথা স্মরণ করি সেক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো ম্যাক্সিমামই কি এখানে, এখানে সব কি অবস্থান্তর ধাতুর অক্সাইড। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। তারপর দেখো এটা কিন্তু মুখস্থ করা কিছু নাই। ঠিক আছে, মোট কথা অবস্থান্তর ধাতুর অক্সাইড মনে রাখলেই হবে। তারপরে দেখো অস্বচ্ছ কাঁচ তৈরিতে কী ব্যবহার করা হয়। অস্বচ্ছ কাঁচ তৈরিতে অ্যান্টিমনি, টিন এবং আর্সেনিক অক্সাইড ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং সিলিকা বালিতে যদি ফেরাস অক্সাইড থাকে সেই ক্ষেত্রে কাঁচ হবে সবুজ বর্ণের, ফেরাস অক্সাইড থাকলে কাঁচ হবে সবুজ বর্ণের, আর যদি ফেরিক অক্সাইড থাকে সেক্ষেত্রে কাঁচ হবে হলুদ বর্ণের। এটা একটু মনে রেখো। এবং এই যে বর্ণ হইল না, এই বর্ণটাকে যখন তুমি বর্ণহীন করতে চাইবা, ঠিক আছে, মানে কালারটা তুমি
কী করে দিবা, দূর করে দিবা, তখন তুমি ব্যবহার করবা ম্যাঙ্গানিজ অক্সাইড। ঠিক আছে, বিরঞ্জক। বিরঞ্জক এটা হলো কি, এটা হলো একটা ভাইয়া বিরঞ্জক, এটা একটু মনে রাখো। ওকে। আর বুদবুদ দূর করার জন্য, যেমন বুদবুদ হিসেবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, এগুলো কি বুদবুদ আকারে মনে করো কাচের ভিতরে অনেক সময় থাকে। ঠিক আছে, বুদবুদ দূর করার জন্য ব্যবহার করা হয় কি ভাই, দেখো সোডিয়াম নাইট্রেট, অ্যালুমিনা এবং কি অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো একটু মনে রাখো, এগুলোর জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। ঠিক আছে, ওকে। এখন দেখো কাঁচ সামগ্রী উৎপাদন, এখানে মনে করো বিভিন্ন ধাপের কথা বলছে। দেখো প্রথমে কি, প্রথমে কাঁচের মূল উপাদান গলন, ওই যে বালি টালি যাটা নিলাম, চুন টুন যা নিলাম সব কিছু আমরা কী করবো, গলাবো। গলায় কাঁচ, মোট কথা কাঁচের উপাদানে তৈরি করব। তারপরে একটা নির্দিষ্ট আকৃতি দিব। ঠিক আছে, তারপর কি করব, তারপরে শীতল করবো বা ঠান্ডা করব। তারপর কি করবো, ফিনিশিং করব, পালিশ টালিশ কইরা একদম কি করবো, ফিনিশিং করবো। ঠিক আছে, ওকে, এগুলো একটু দেখো। ওকে, এবং দেখো এই যে প্রথমে যে আমরা মনে করো যে কাচের যে কাঁচামালটা তৈরি করি, এই যে যেটা বললাম সিলিকা, সোডা, সোনা পাথর, টুনা পাথর নেই। ঠিক আছে, এটার সাথে ঠিক আছে মনে করো যে সামান্য পরিমাণে কি নেওয়া হয়, পুরানো ভাঙা কাঁচ নেওয়া হয়, যেটাকে আমরা কি বলি, কিউলেট বলি। ঠিক আছে, মানে তুমি সকল উপাদান নিলা, তার সাথে মনে করো যে একটা কাঁচও নিলা একটু হালকা পাতলা। ঠিক আছে, এটাই আর কি বলছে। ওকে, তারপরে এখানে কিছু লাগবে না। তারপর দেখো অ্যানেলিং বলে একটা কথা আছে, যে অ্যানেলিং প্রস্তুত কাঁচ সামগ্রী পান দেওয়া বা অ্যানেলিং। ঠিক আছে, ওকে। এখানে আর কিছু লাগবে না, এখানে কাজ। ঠিক আছে, এখানে আছে বিভিন্ন প্রকার কাজ এবং বিভিন্ন প্রকার, ঠিক আছে, তারপরে সংকেত, এগুলো সব কিছুই লাগবে। ওকে, তো যেটা বললাম আমি এক কাজ করব তোমাদের, এই বিভিন্ন প্রকার কাজ, কাজ এবং কোন কাজ দিয়ে কী কী তৈরি করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমি এক কাজ করবো, এখানে অনেকগুলো আছে, তোমরা এভাবে পড়তে গেলে মাথা মতো নষ্ট হয়ে যাবে, আলাদা যাবে। ঠিক আছে, এভাবে দাগানো আছে, পড়তে পারলে পড়ো, না পড়লে আমি একটা কাজ করব তোমাদেরকে, আমি একটা ছক দিয়ে দিব। ঠিক আছে, একটা ছক দিয়ে দিব, ছকের ভিতরে সুন্দর করে সংকেত, ঠিক আছে, প্লাস ব্যবহারগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা কাজের। ঠিক আছে, এবং কোনগুলো লাগবে বিশেষ করে অন্য রাইটারেরগুলো, ওইখান থেকে একটু মাথা মতো আলাদা যেতে পারে। ওকে, আচ্ছা দেখো কাচের মেল্টিং পয়েন্ট কত, এটা লাগে। ঠিক আছে, কাচের মেল্টিং পয়েন্ট হলো ভাই 1300 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ওকে, এই যে কাচের শেষ গলনাঙ্ক কত, চায়না ক্লে, চায়না ক্লে সংকেতটা একটু মনে রাখো। ঠিক আছে, বা চায়না মাটি যেটাই বলো না কেন। ঠিক আছে, তারপরে কি, এই তো আর কি আছে এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যে বিগালোক, এই যে বিগালোক বা ফ্লাক্সিং পদার্থ। ঠিক আছে, এখানে তিন ধরনের মনে করো যে বিগালক পদার্থের কথা বলছে, একটা হলো পটাশ ফেলিসপার, একটা হলো কি সোডা ফেলিসপার, একটা হলো কি লাইম ফেলিসপার। এখন দেখো এই সংকেতগুলো মনে রাখবা, সংকেতগুলো মনে রাখা সহজ, কঠিন না। দেখো যদি একটু লক্ষ্য করো, যে এই যে অ্যালুমিনা এবং সিলিকন ডাইঅক্সাইড, দেখো অ্যালুমিনা এবং কি 6 মোল সিলিকন ডাইঅক্সাইড, কিন্তু পটাশ ফেলিসপারের ক্ষেত্রে পটাশ অক্সাইড নিচে, সোডার ক্ষেত্রে সোডিয়াম নিচে। ঠিক আছে, আর লাইমের ক্ষেত্রে কি আমরা জানি, লাইম মানে কি ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, বা চুন। তো দেখো এটা শুধু নিচে, শুধু নামের সাথে প্রথমটুক থাকবে, কিন্তু এটুকু কিন্তু সবটার ক্ষেত্রেই সেম। ঠিক আছে, এটা একটু মনে রাখো। এগুলো হলো কি, এগুলো হলো বিগালক পদার্থ। এবং দেখো যে সিরামিক শিল্পে ব্যবহৃত আর একটা বিগালক আছে, বিগালক আছে, সেটা হলো বোরাক্স। এই যে বোরাক্স, আর একটা হলো ক্রোলাইট। ঠিক আছে, তো এই যে এগুলো সব কিন্তু বিগালক। ঠিক আছে, এই বিগালকগুলোর নাম একটু মনে রাখবা, তোমার প্রশ্ন দিয়ে দিতে পারে যে নিচের কোনটি বিগালক না। ঠিক আছে, ওকে। এবং দেখো নিচে আরেকটা জিনিস আছে, সেটা হলো ভাইয়া যে দেখো ডলোমাইট, এই ডলোমাইটের সংজ্ঞাটাও লাগে, খুবই ইম্পর্টেন্ট ডলোমাইট। ঠিক আছে, মনে রাখো, এটা একটু মনে রাখো, এটা লাগে। দেখো নিচে আসো, আচ্ছা দেখো বিস্কুট ফায়ারিং। ঠিক আছে, বিস্কুট ফায়ারিং। আচ্ছা, এই যে মুলাইট, মুলাইট নামে একটা যৌগ আছে, দেখো মুলাইট, ডলোমাইট আবার মুলাইট, মুলাইটের সংজ্ঞাটা একটু মনে রাখো। ঠিক আছে, ওকে, নিচে আসো, দেখো বিস্কুট ফায়ারিং। ঠিক আছে, বিস্কুট ফায়ারিং কেন করা হয় ভাইয়া, দেখো মনে করো যে কোনো একটা সিরামিক,
ঠিক আছে, কোনো একটা সিরামিক সেটা মনে করো যে ছিদ্রযুক্ত বা ফোড়াযুক্ত, ঠিক আছে, মানে ছিদ্রযুক্ত আছে, মানে গর্ত আছে এবং কি আছে, পুইরা গেছে। তো ওই জিনিসটাকে আমরা কী করি, সিরামিকটাকে আমরা ছিদ্রমুক্ত করব, ঠিক আছে, এবং মসৃণ করব। এই যে ছিদ্রমুক্ত এবং মসৃণ করার যে পদ্ধতি সেটাকে আমরা বলবো বিস্কুট ফায়ারিং, ঠিক আছে। এইটুকু একটু মনে রাখো, আর কিছুই লাগবে না। আর এখানে একটা কথা বলছে যে সিরামিক সামগ্রী মসৃণ এবং উজ্জ্বল বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় গ্লেজিং, ঠিক আছে। ওকে, গ্লেজিংয়ের ক্ষেত্রে কি করা হয়, সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। এখানে আর কি লাগবে, দেখো এখানে বলছে যে সিরামিক তাপ কুপরিবাহ হয় শিল্পক্ষেত্রে ফার্নেস তৈরিতে এবং বৈদ্যুতিক ইনসুলেটর রূপে কি ব্যবহার করা হয়, ঠিক আছে, সিরামিক ফার্নেস তৈরিতে এবং কি ইনসুলেটর রূপে। আচ্ছা দেখো, পাল্প পেপার উৎপাদনের মূলনীতি, ঠিক আছে। এখানে মনে করো যে মনে করো যে ব্যাপার স্যাপার আছে, ম্যাক্সিমাম মনে করো যে আমাদের ইয়ের পড়া কি বলে, ওই কোষ রসায়নের পড়া, ঠিক আছে। তারপরে একটু পড়াই, দেখো যেখানে বলছে যে পাল্প, ঠিক আছে, পাল্প জিনিসটা কি একটু মনে করো রিডিং দিবা, রিডিং দিলেই বুঝবা, ঠিক আছে। ওকে, তারপরে দেখো সেলুলোজ ফাইবার, ঠিক আছে, দেখো সেলুলোজ ফাইবার। ওকে, সেলুলোজ ফাইবার আসলে কি ভাইয়া, বিটাডি গ্লুকোজের সরল শিকল, ঠিক আছে, সরল শিকল পলিমার, সেটাই হলো কি ভাইয়া, সেটাই হলো সেলুলোজ ফাইবার। ওকে, তারপরে দেখো যে এটাকে বলছে যে এটি হলো উদ্ভিদ দেহের মূল কাঠামো গঠনের 40 থেকে 45%। মানে আমরা জানি যে উদ্ভিদের দেহ আসলে কি সেলুলোজ নির্মিত, বা উদ্ভিদের যে কোষ প্রাচীর যখন পড়ো তোমরা, ঠিক আছে, প্রথম অধ্যায়ে পড়বা কোষ প্রাচীর, ঠিক আছে। তো কোষ প্রাচীর যখন পড়বা তখন দেখবা যে ম্যাক্সিমাম জিনিসই কি সেলুলোজ নির্মিত, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এগুলাই তো, ঠিক আছে। তারা বলতে পারে যে উদ্ভিদের দেহের মূল কাঠামোর কি 40 থেকে 45% সেলুলোজ ফাইবার, ঠিক আছে। ওকে, এবং দেখো যেখানে বলছে যে সেলুলোজ ফাইবার, ঠিক আছে, এটা কী কাজে ব্যবহার করা হয় ভাইয়া, পাল্প তৈরিতে ব্যবহার করা হয় এবং কি পেপার তৈরিতে ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখো। ওকে, তারপর দেখো লিগনিন, ঠিক আছে, এটা কি ভাই, এটা হলো ত্রিমাত্রিক পলিমার, এটুকু মনে রাখো, আর কিছু লাগবে না। আর উদ্ভিদে কত পার্সেন্ট থাকে, 20% থেকে 30%, ঠিক আছে। তারপর হেমিসেলুলোজ কত পার্সেন্ট, 35 থেকে 30%, এগুলো আমরা মোটামুটি জানি টুকটাক। আচ্ছা দেখো তারপরে কি বলছে যে, আচ্ছা দেখো পাল্প উৎপাদন দেখো এখানে বলছে যে 3 ধরনের রাসায়নিক পদ্ধতিতে পাল্প উৎপাদন করা হয়। একটা হলো সালফেট পদ্ধতি বা ক্রাফট পদ্ধতি, সালফাইড পদ্ধতি, একটা হলো কি সোডা পাল্প। সালফেট, সালফাইড, সোডা, ঠিক আছে, মনে রাখবো সালফেট, সালফাইড এবং কি সোডা, ঠিক আছে। সেলুলোজের উৎস কোনটা ভাইয়া, সেলুলোজের উৎস হলো ব্যালসাম জাতীয় নরম কাঠ, ঠিক আছে, ব্যালসাম জাতীয় নরম কাঠ। এক্ষেত্রে সেলুলোজ বেশি থাকে এবং কি রেজিন কম থাকে, ঠিক আছে। ওকে, দেখো কুকিং লিকারের সংকেতটা পারলে মুখস্থ করো, না পারলে দরকার নাই। ওকে, তারপরে দেখো ব্লিচিং এজেন্ট বা বিরঞ্জক পদার্থ, ঠিক আছে, এগুলো কি করে, বিরঞ্জিত করে, ঠিক আছে, মানে কি কোনো রঙিন পদার্থ কি করে, রংটাকে গায়েব করে দেয়, ঠিক আছে। তারপরে দেখো যে সেলুলোজ পৃথকীকরণ, এখানে একটা কথা আছে যে দেখো কি বলছে যে কুকিং শেষে ছাকন ও ফিল্টার প্রক্রিয়ায় সেলুলোজ ফাইবার পৃথক করা হয়। ছাকন প্রক্রিয়ায় নির্গত বাদামি বর্ণের পরিশ্রুতকে ব্ল্যাক লিকার বলা হয়। এখানে তোমাকে প্রশ্ন করবে কিভাবে, বলবে যে ব্ল্যাক লিকারের বর্ণটা কীরকম, ঠিক আছে, ব্ল্যাক লিকারের বর্ণটা কীরকম, এই প্রশ্ন করবে তোমাকে, ঠিক আছে। অনেকে দেখবে যে নামের সাথে ব্ল্যাক আছে, ঠিক আছে, সুন্দর করে ব্ল্যাক লিকার মনে করো যে বলে দিবে কালো, ঠিক আছে, বাট না ভাইয়া, ব্ল্যাক লিকারের বর্ণটা হলো বাদামি বর্ণের, ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে কি, তারপরে এখানে কি লাগবে, এই যে কত পার্সেন্ট সেলুলোজ, কত পার্সেন্ট হেমোসেলুলোজ, লিগনিন, এগুলো আমরা জানি মোটামুটি, ঠিক আছে। ওকে, এই যে টেলকের সংকেত দিচ্ছে এখানে, ঠিক আছে, এগুলো তো মোটামুটি জানার কথা। আচ্ছা দেখো তারপরে আসো সিমেন্ট, এখানে কিছু লাগবে না, সিমেন্ট। ওকে, দেখো ওকে, লক্ষ্য করো, দেখো পৃথিবীতে 4 ধরনের সিমেন্ট পাওয়া যায় বা 4 ধরনের সিমেন্ট উৎপাদিত হয়। একটা হলো পোর্টল্যান্ড সিমেন্ট, একটা হলো ভাইয়া পুজোলানা সিমেন্ট, একটা হলো ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিমেন্ট, একটা হলো কি ক্ষয়রোধকারী সিমেন্ট, ঠিক আছে। এবং তোমার কথা হলো যে বাংলাদেশে কোন ব্যবহার করা হয়, বাংলাদেশে ব্যবহার করা হয় ভাইয়া পোর্টল্যান্ড সিমেন্ট। এবং শুধু বাংলাদেশে না, পৃথিবীর বেশিরভাগ দেশে, ঠিক আছে, ম্যাক্সিমাম দেশে ব্যবহার করা হয় এই পোর্টল্যান্ড সিমেন্ট, ঠিক আছে। ওকে, এই যে বলছে দেখো যে সারা বিশ্বে ব্যবহৃত সর্বাধিক
সিমেন্ট হলো পোর্টল্যান্ড সিমেন্ট, ঠিক আছে। এবং পোর্টল্যান্ড সিমেন্টের যে সংযুক্তি আছে, আমরা জানি সিমেন্টে কী কী থাকে, সিলিকা থাকে, অ্যালুমিনা থাকে, চুন থাকে। এই তিনটাই তো আসলে মোট কথা যে একটা সিমেন্টের পরিচিতি বা সিমেন্টের ভিতরে যা থাকে আর কি, ঠিক আছে। তাছাড়াও কিছু থাকে, যেমন এই যে ম্যাগনেশিয়াম, আয়রন, ঠিক আছে, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো থাকতে পারে। কিন্তু মেনলি মনে রাখা লাগবে যে চুন, সিলিকা এবং কি অ্যালুমিনা। এবং দেখো এই যে পোর্টল্যান্ড সিমেন্টে চুন কত পার্সেন্ট, সিলিকা কত পার্সেন্ট এবং অ্যালুমিনা কত পার্সেন্ট, এটা কিন্তু একটু লাগবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো যে পোর্টল্যান্ড সিমেন্টের কিছু সংযুক্তি আছে এখানে। দেখো বলছে যে এই যে দেখো যে আয়রন মুক্ত সিমেন্ট সাদা হয়, ঠিক আছে। আয়রন মুক্ত সিমেন্ট সাদা হয়, এখান থেকে সত্য মিথ্যা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আয়রন মুক্ত সিমেন্ট সাদা হবে এবং চুন যদি কম থাকে সেক্ষেত্রে সিমেন্ট তাড়াতাড়ি জমাট বাঁধবে, ঠিক আছে। কী হবে, চুন কম থাকলে সিমেন্ট তাড়াতাড়ি জমাট বাঁধবে, কিন্তু সিমেন্টের কী হবে, কম শক্ত হবে বা সিমেন্টের স্ট্রেংথ কম হবে। এবং যদি চুনের পরিমাণ আবার 1.9 থেকে 2.1 বেশি হয় সেক্ষেত্রে কী হবে, সিমেন্ট ফাটল ধরে যাবে, ঠিক আছে। আবার দেখো কি বলছে, অ্যালুমিনার শতকরা পরিমাণ বেশি হলে সিমেন্ট খুব তাড়াতাড়ি জমাট বাঁধে, ঠিক আছে। এক্ষেত্রে দেখলাম যে চুন কম হলে তাড়াতাড়ি জমাট বাঁধে, আর অ্যালুমিনিয়ার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তাড়াতাড়ি জমাট বাঁধবে, ঠিক আছে। এটা একটু মনে রাখো। আবার সিলিকার অনুপাত কম হলে কী হবে, ধীরে ধীরে জমাট বাঁধবে, ঠিক আছে। ওকে, হলে একটু মনে রাখো। এবং দেখো পোর্টল্যান্ড সিমেন্টের 4টি মূল উপাদান থাকে, ঠিক আছে। পোর্টল্যান্ড সিমেন্টের কথা যদি বলি সেক্ষেত্রে কী থাকে, 4টি মূল উপাদান। একটা হলো ভাইয়া ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ঠিক আছে। দেখো সংকেত একদম ইজি, ঠিক আছে। 3টে ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। তারপর কি ডাই ক্যালসিয়াম সিলিকেট, সেম জিনিস, ঠিক আছে। তারপর কি ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে। তারপর দেখো কি বলছে যে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনার ফেরার, ঠিক আছে। এটা একটু মনে রেখো। ওকে, এখানে তোমাকে 4টা অপশন আছে না, সুন্দর করে কি করবে বলবে যে নিচের কোনটি পোর্টল্যান্ড সিমেন্টের মূল উপাদান নয়। 4টার ভিতরে 3টা তুইলা দিবে আর একটা মনে করো যে অন্য জায়গাতে তুইলা দিবে, ঠিক আছে। এভাবে প্রশ্নটা করবে আর কি। ওকে, এই তো, আর কিছু লাগবে না। আচ্ছা দেখো এই যে এখানে জিপসামের কথা বলছে, ঠিক আছে। এই জিপসামের সংকেতটা একটু মনে রাখো, জিপসামের সংকেত একটু মনে রাখো। আচ্ছা আমি এক কাজ করবো নি, তোমাদেরকে সকল যত রকমের এখানে সংকেত আছে না, সব সংকেতগুলো একসাথে লিখে দিব, ঠিক আছে। তাহলে তোমাদের সুবিধা হবে সবগুলো পড়তে। ওকে, হ্যাঁ এখানে আর কিছু লাগবে না। আচ্ছা ওই যে জিপসাম বললাম না, জিপসাম, দেখো জিপসামের কাজ কি সেটা একটু মনে রাখো। যে জিপসামের কাজ হলো সিমেন্টের জমাট বাঁধা প্রক্রিয়াকে মন্থর করা, বা সিমেন্ট যে জমাট বাঁধতে চায় তাড়াতাড়ি এটাকে কী করে, এটাকে বাধা দেয়, ঠিক আছে। এবং দেখো একটা কথা বলছে যে আমরা দেখলাম যে সিমেন্টের 4টা মূল উপাদান আছে, ঠিক আছে। ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ডাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে। তো এই যে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট যেটা আছে এটা কী করে, এটা সিমেন্টকে দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট কী করে, সিমেন্টকে দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে। আর জিপসাম কী করে, সিমেন্টকে জমাট বাঁধতে বাধা দেয়, ঠিক আছে। ওকে, এটা একটু মনে রাখো। তারপরে দেখো চামড়া ট্রেনিং, ঠিক আছে, বা চামড়া নিয়ে যত কাজ কাম, চামড়া কেনা থেকে শুরু করে মনে করো যে তোমার জুতা বানানো পর্যন্ত চামড়া নিয়ে যত কিছু করা হয় আর কি, ঠিক আছে। ওকে, ক্ষেত্রে মনে রাখবা যে পশুর চামড়ায় 85% প্রোটিন থাকে, ঠিক আছে। 85% প্রোটিন থাকে, এটা একটু মনে রাখো। ওকে, আচ্ছা দেখো যে চামড়া, ঠিক আছে, দেখো চামড়া আসলে দুই ভাগে মনে করো যে প্রক্রিয়াজাত করা হয়। একটা হলো প্রি ট্রেনিং, একটা হলো কি ট্রেনিং, ঠিক আছে। একটা হলো প্রি ট্রেনিং, একটা হলো ট্রেনিং। তো প্রি ট্রেনিংয়ের ধাপগুলো দেখো, কিউরিং, সোকিং, লাইমিং, ঠিক আছে, লোম দূরকরণ, চুন দূরকরণ, বেটিং, পিকলিং, এই নামগুলো একটু মনে রাখবা। তোমাকে বলবে যে নিচের কোনটি প্রি ট্রেনিংয়ের পদ্ধতি নয়, ঠিক আছে। এবং মনে করো যে প্রত্যেকটা পদ্ধতি একবার করে মনে করো যে রিডিং দিবা, ঠিক আছে। সোকিং বা পানিতে ভেজানো, ঠিক আছে। কিউরিং মানে তো জানো, কিউরিং আমরা পড়ছিলাম না যে যখনই পড়লাম কর্মমুখী রসায়ন পড়লাম, ঠিক আছে, তখন কিন্তু আমরা কিউরিং পড়ছিলাম। কিউরিং মানে কি, যে মনে করো যে কিউরিং মানে কি আসলে যে খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে কোনো খাদ্যবস্তু কি অনেকক্ষণ ভিজায় রাখার পরে কি হয়, ওই খাদ্যবস্তু থেকে পানিটা অপসারণ হয়ে যায়, তার ফলে কি খাদ্যবস্তুতে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে না, ঠিক আছে। এই যে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, দেখো এখানে ওই কথা বলছে যে ব্যাকটেরিয়া মুক্ত থাকে, ঠিক আছে। পানিতে মানে কি সোকিং মানে কি আসলে পানি বের করে দেওয়ার একটা পদ্ধতি, ঠিক আছে। এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে, এগুলো রিডিং দিবা, কিছু লাগবে না। আচ্ছা দেখো নিচে আসো। আচ্ছা এখানে দেখো শার্পেনিং এজেন্ট, কতগুলো শার্পেনিং এজেন্টের নাম দেওয়া আছে, দেখুন সোডিয়াম সালফাইড, সোডিয়াম সায়ানাইড, ঠিক আছে, একটু মনে রাখো।
ওকে, লোম দূরকরণ, ঠিক আছে, এগুলো একটু রিডিং টিডিং দিও। ঠিক আছে, যে পুরোপুরি লোম দূরকরণে কোনটি ব্যবহার করা হয়, এই যে এগুলো নামটা আমি একটু মনে করো যে লাগবে। তারপরে দেখো বেটিং, বেটিং এজেন্ট কোনগুলো? বেটিং এজেন্ট হলো ভাই দেখো টিপসিন এবং কাইমোট্রিপসিন, এই দুইটাকে বলা হয় বেটিং এজেন্ট। ঠিক আছে, ওকে। তারপরে দেখো পিকলিং, পিকলিং ব্যবহার করে কি ভাই? সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, আমরা জানি এগুলা। তারপরে দেখো ক্রোম টেনিং, ক্রোম টেনিং, ক্রোম টেনিং এর পিএইচটা কত? 4.0 থেকে 4.3-তে রাখা হয়। এবং ক্রোম টেনিং এ ব্যবহার করা হয় কোনটা? এই যে দেখো আমি একটু দাগায় দিই, আমি একটু দাগায় দিই, নিচে, নিচে আসো, দেখো, দেখো ক্রোমিয়াম সালফেট কই গেল? আচ্ছা, ক্রোম টেনিং কই গেল? এই যে দেখো ক্রোমিয়াম সালফেট, ঠিক আছে, ক্রোমিয়াম সালফেট মনে রাখবা, যে লেখা দিই আমি Cr2SO4 3। ঠিক আছে, এটা হলো ভাইয়া ক্রোম ট্রেনিং ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্রোম ট্রেনিং, ক্রোম ট্রেনিং ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখো, আর কিছু লাগবে না এখানে। এবং পিএইচটা মনে রাখো, ক্রোম ট্রেনিংয়ের পিএইচ হলো কত? 4.0 থেকে 4.3। ঠিক আছে, ওকে। এরকম মনে করো যে বিভিন্ন পর্যায়ক্রমে চামড়াটাকে মনে করো যে কী করলাম, আমরা প্রক্রিয়াজাত করলাম। ঠিক আছে, তারপরে দেখো লেদার ফিনিশিং, ঠিক আছে, লেদার ফিনিশিং। দেখো এই ক্ষেত্রে মনে করো যে রং টং করা হয়। ঠিক আছে, রং করার জন্য ব্লিচিং এজেন্টে ডুবিয়ে রাখা হয়। ব্লিচিং এজেন্ট কী ভাই? দেখো এই যে ব্লিচিং এজেন্ট একটু মনে রাখো। ঠিক আছে, ব্লিচিং এজেন্ট একটু মনে রাখো, ওকে। এখানে আর কিছু লাগবে না। দেখো এখানে কথা বলছে যে চামড়ার ট্রেনিং করার উদ্দেশ্য হলো চামড়াকে প্রাকৃতিক পচন ক্রিয়া রোধ করা। ঠিক আছে, তোমরা কখনো চামড়ার ইয়েতে গেছো? মনে করো যে চামড়া ফ্যাক্টরি ট্যাক্টরিতে গেছো নাকি? গেলে দেখবো যে প্রচুর দুর্গন্ধ কিন্তু এখানে। ঠিক আছে, ওকে। তারপরে এখন আমরা যেটা দেখবো সেটা হলো ভাইয়া দূষক। ঠিক আছে, বিভিন্ন রকমের দূষক। আচ্ছা 1 মিনিট, আজান দিতেছে, আজানটি একটু শেষ হোক। 1 মিনিট, আজানটি একটু শেষ হোক।
ওকে, তো চলো আমরা শুরু করি আবার। তো যেটা বলতেছিলাম যে গ্যাসীয় দূষক, দূষক, ঠিক আছে। তো দেখো ইউরিয়া শিল্পের দূষক সমূহ এখানে বলছে, দেখো গ্যাসীয় দূষক। এই গ্যাসীয় দূষকের নামগুলো একটু মনে রাখো, কার্বন, নাইট্রোজেন, সালফার, অ্যামোনিয়া, ঠিক আছে, এগুলা মনে রাখো। তারপর এখানে বলছে যে সেখানে লাগবে না, দেখো নিচে আসো। দেখো এই যে দেখো বাতাসে 20 ppm, ঠিক আছে, 20 ppm ঘনমাত্রার হাইড্রোজেন সালফেট গ্যাস মানুষের বিষক্রিয়া মৃত্যু ঘটাতে পারে। তাহলে ভাইয়া, তাহলে তো মনে করো যে বাতাসে নিশ্চয়ই মনে করো যে এই গ্যাস, তারপরে মনে করো যে অ্যামোনিয়াম গ্যাস, এগুলো একটা মনে করো যে ব্যবহার মাত্রা থাকবে বা অনুমোদিত মাত্রা থাকবে। তো সেটাই বলছে, দেখো যে বাতাসে সর্বোচ্চ অনুমোদিত অ্যামোনিয়াম ঘনমাত্রা কত ভাইয়া? 5 mg/m³ বা 5 ppm, ঠিক আছে। ওকে, mg/m³ এবং ppm কিন্তু সেম কথা, একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বর্জ্য পানি দূষক, ঠিক আছে। আমরা কি জানি যে মনে করো যে এই যে চামড়া কারখানায়, ঠিক আছে, যেটা বললাম যে চামড়া কারখানায় কি ব্যবহার করা হয়, যে কাঁচা চামড়া নিয়ে যাওয়ার পরে তো লবণ ছিটায় রাখা হয়, তার মানে কি সোডিয়াম ক্লোরাইড। তো এই যে সোডিয়াম ক্লোরাইড বা লবণ ব্যবহার করা হয়, সেটা কি পরবর্তীতে চামড়ার সাথে পয়সা টইচা মনে করো যে একটা বর্জ্য পরিণত হয়, এবং সেটা কি পরবর্তীতে পানিতে মেশে, ঠিক আছে। এবং মনে করো যে তাছাড়া মনে করো যে এরকম চুন, ঠিক আছে, সোডিয়াম সালফেট, ঠিক আছে, অ্যামোনিয়াম লবণ, সালফিউরিক অ্যাসিড, এগুলো কি বর্জ্য পানিতে মিশে কী করে, পানিতে দূষিত করে, ঠিক আছে। এগুলো হলো কি, এগুলো সব পানি দূষক পদার্থ, ঠিক আছে। ওকে, তারপরে একটা কথা বলছে যে বর্জ্য চামড়া থেকে, ঠিক আছে, বর্জ্য চামড়া থেকে যে পোলট্রি ফুড বা হাঁস মুরগির খাদ্য রূপে যেগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, এগুলো কি করে, এগুলো কিন্তু ক্রোমিয়াম দূষণ ঘটায়, ঠিক আছে। কোন দূষণ ঘটায় ভাইয়া? ক্রোমিয়াম দূষণ ঘটে, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো টেক্সটাইল ও ডাইং শিল্পের দূষক সমূহ, ঠিক আছে। টেক্সটাইল, এই ক্ষেত্রে মনে করো যে ডাই জিনিসটা আসলে কি, ডাই জিনিসটা হলো মনে করো যে কাপড়ের রং সৃষ্টি করার জন্য যেটা ব্যবহার করা হয়, ঠিক আছে, ডাই, ঠিক আছে। ওকে, যেখানে বলছে দেখো যে টেক্সটাইল শিল্পে 10,000 রঞ্জক পদার্থ বা কি ডাই কাপড় রং করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, আর ডাইং শিল্পে, এখানে শেষ, আচ্ছা 1 মিনিট। তো দেখো এই যে বলছে যে ডাইং শিল্পে যেসব পদার্থ মিশে, ঠিক আছে, মিশে পরিবেশের দূষক রূপে কাজ করে, সেটা হলো অ্যারোমেটিক অ্যামিন, ঠিক আছে। তারপরে কি ক্ষার, লবণ, ভারী ধাতু, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। এগুলো কি করে, পানির ডিও এর মান হ্রাস করে, ঠিক আছে, এবং কি বিওডি এবং টিডিএস এর মান বৃদ্ধি করে। ওকে, আর কি, 72 প্রকার রাসায়নিক পদার্থ থাকে, এগুলো একটু দেখো। আচ্ছা, এখানে দেখো এই যে সিমেন্ট শিল্প, ইউরিয়া শিল্প, চামড়া শিল্প, তারপরে যে ডাইং শিল্প, সবগুলো আর কি কি বর্জ্য পদার্থ আছে, সেগুলো না এই যেখানে বইলা দিছে, ঠিক আছে। তো তুমি যদি এতক্ষণ যেগুলো পড়াইলাম সেগুলো নাও পড়তে পারো, তোমাকে ছকটা একটু পড়তে হবে, ঠিক আছে। কারণ স্যাররা ম্যাক্সিমাম টাইমে কী করে, অত খুঁজা না দেখে এগুলো ছক খোঁজে। কারণ ওই খুঁজা পড়া বের করা চাইতে, প্রশ্ন বের করা চাইতে তারা এই ছক থেকে হুবাহু তুলে দেয়, ঠিক আছে। তো এই মনে করো যে এই যে মনে করো যে নামগুলো যে আছে, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, যে মনে করো উদাহরণগুলো একটু মনে রাখো, ঠিক আছে। এই দূষিত পদার্থের নামগুলো একটু মনে রাখো। ওকে, তারপরে আসো দেখো বায়ু দূষণ নিয়ন্ত্রণের কৌশলের মূলনীতি, ঠিক আছে। এটা তোমরা মনে রাখতে পারবা প্রদেশ দিয়ে, কি দিয়ে ভাইয়া? প্রদেশ, প্রদেশ দিয়ে মনে রাখবা, ঠিক আছে। প্রতে হলো প্রভাবকীয় রূপান্তর, ঠিক আছে, পথে কি প্রভাবকীয় রূপান্তর, ঠিক আছে। এখানে দেখো কিছু কিছু কথা বলছে, যেমন মোটরযান থেকে নির্গত বর্জ্য গ্যাসে 1 থেকে 2% কার্বন মনোক্সাইড, ঠিক আছে। তারপরে 500 থেকে 1000 ppm হাইড্রোকার্বন, 1000 থেকে 3000 ppm নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, এগুলো গ্যাস থাকে, ঠিক আছে। তারপর বলছে দেখো যে এবং যে বিভিন্ন মোটর গাড়ি টটকের ব্যবহার করা হয় না, এগুলো তো কনভার্টার থাকে। এসব কনভার্টারে কী ব্যবহার করা হয়? প্লাটোনিয়াম ধাতু ব্যবহার করে, এটা কিন্তু আমরা আর একটা চ্যাপ্টারে পড়ছিলাম, ঠিক আছে। তাছাড়া প্যালাডিয়াম, রোডিয়াম, এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো কী করে, এগুলো মনে করো যে এই দূষিত পদার্থগুলোকে অপসারণ করে দেয়। তো প্রদেশের প্রথমে কী পেলাম? প্রদেশের পথে পাইলাম প্রভাবকীয় রূপান্তর। দতে যেটা পাবো সেটা হলো দূষক গ্যাস দ্রবীভূতকরণ, ঠিক আছে, দূষক গ্যাস দ্রবীভূতকরণ। দেখো একটু রিডিং দেওয়ার কিছু লাগবে না। তারপর দেখো প্রদেশের দন্তস্ব দেওয়া সূক্ষ্ম ছাঁকনি পদ্ধতি, ঠিক আছে, এগুলো একটু রিডিং দেওয়ার কিছু লাগবে না। ওকে, তারপরে দেখো ইটিপির কার্যপ্রণালীর মূলনীতি, ঠিক আছে। ইটিপির কার্যপ্রণালীর মূলনীতি, ইটিপি মানে কি? ইটিপি মানে হলো ভাই দেখো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, ঠিক আছে। এটা আসলে কি ভাইয়া? এটা আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা আসলে ব্যবহার করা হয় ভাইয়া তরল ক্ষেত্রে বা তরল দূষকের জন্য,
ঠিক আছে, তরল দূষকের জন্য, তরল দূষকের জন্য, ঠিক আছে, ইটিপি ব্যবহার করা হয়। এটা একটু মনে রাখো। যেমন এই যে বলতেছে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে, ঠিক আছে, ট্যানারি বর্জ্য এই ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে যেখানে মনে করো যে কিছু কিছু প্রক্রিয়া টক্রিয়ার নাম বলা আছে, এগুলো একটু রিডিং দিও। প্রবণ প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, জীব প্রযুক্তি প্রয়োগ, ঠিক আছে, এগুলো একটু রিডিং দিও, কিছু লাগবে না তেমন। ওকে, তারপরে দেখো আসো যে রিসাইক্লিং, রিসাইক্লিংয়ের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, দূষণ কমাইতে পারি। রিসাইক্লিং মানে কি ভাইয়া, মনে করো যে তুমি একটা প্লাস্টিক ফালাই দিছো, ওই প্লাস্টিকটা কি আরেকজন টুকাই না যাইতেছে, ঠিক আছে, আরেকজন টুকাই না যায়, ওটা কি করতেছে, ওইটা রিসাইক্লিং করে ওইটা দিয়ে আবার নতুন একটা প্রোডাক্ট তৈরি করতেছে প্লাস্টিকের, দেন ওইটা আবার কি করতেছে, বিক্রি করতেছে, আমরা আবার ইউজ করতেছি। এটাকে বলা হয় রিসাইক্লিং, ঠিক আছে, মানে অপচয়কৃত জিনিস বা ফেলে দেওয়া জিনিস নতুনভাবে সেটাকে আবার ব্যবহারের উপযোগী করে তোলা, ঠিক আছে। ওকে, এখন দেখো এখানে একটা কথা বলছে যে রিসাইক্লিং পদ্ধতি, ঠিক আছে, দেখো যে রিসাইক্লিং পদ্ধতিতে যেসব সুফল পাওয়া যায়, ঠিক আছে, এই যে দেখো, আচ্ছা দেখো, আচ্ছা নিচে আসো, এই যে এখানে একটা কথা বলছে, দেখো যে রিসাইক্লিং প্রণালীতে তাপ ও বিদ্যুৎ শক্তির সাশ্রয় ঘটে কিভাবে, ঠিক আছে। দেখো আয়রন রিসাইক্লিংয়ে 60%, অ্যালুমিনিয়ামের রিসাইক্লিংয়ে 95%, কপারে 85%, এগুলো একটু মনে রাখো মানগুলা। এই চ্যাপ্টারটা খুবই ভেজাল একটা চ্যাপ্টার, ঠিক আছে, এত এত মান মুখস্থ রাখা লাগে কি বলবো। ওকে, এবং দেখো রিসাইক্লিংয়ে, আয়রন রিসাইক্লিংয়ে 3 ধরনের চুল্লি ব্যবহার করে, এটা খুব ইম্পর্টেন্ট। একটা হলো ইলেকট্রিক, একটা হলো বেসিক, আর একটা হলো কি ব্লাস্ট, ঠিক আছে, মনে রাখবা, কারণ যেটা বলছে 3টা অপশন থাকলে স্যারদের জন্য ইজি প্রশ্ন করা, ঠিক আছে। এবং দেখো এখানে একটা কথা বলছে যে নিচে আসো, এই যে দেখো কপার একটি 100% রিসাইক্লিং ধাতু, ঠিক আছে। তারপরে দেখো কাঁচ একটি 100% রিসাইক্লিং যোগ্য ধাতু। তোমাকে প্রশ্ন করবে যে নিচের কোনটি শতভাগ রিসাইক্লিং যোগ্য ধাতু, ঠিক আছে, বা নিচের কোনটি শতভাগ রিসাইক্লিং যোগ্য পদার্থ, ঠিক আছে। কপার এবং কাঁচ দুইটা কিন্তু 100% মনে রাখা লাগবে। এবং দেখো একটা কথা বলছে উপরে যে বিশ্বে বিশ্বে বর্তমানে প্রায় 40%-এর বেশি কপারের চাহিদা রিসাইক্লিং পদ্ধতির মাধ্যমে মেটানো হয়, ঠিক আছে। তাহলে তুমি বুঝতেছো রিসাইক্লিংয়ের মাধ্যমে কতটা ই করা হয়। ওকে, আচ্ছা এরপরে মনে হয় আমাদের ন্যানো পার্টিকেল সম্ভবত, আর মনে হয় কিছু নাই এখানে, দেখো আচ্ছা দেখো যেটা একটু মনে রাখো যে ইলেকট্রিক শিল্পে প্রচুর পরিমাণে কপার ব্যবহৃত হয়, ঠিক আছে। ওকে, এখানে আর কিছু লাগবে না। রিসাইক্লিংয়ের সুফলগুলো একটু দেখো, 3টা আছে, তার মানে কি আরেকটা অপশন দিয়ে দিতে পারে, ঠিক আছে। তারপরে এখানে কি, এখানে আর কিছু লাগবে না। ইট খোলা পড়া লাগবে না, দেখছো পড়াই নাই। কেমিস্ট্রি পড়তে গেলে মজা লাগে, পড়া নাই। ফিজিক্সও সেম, আর যেটুকু পড়া আছে ভাই এটুকু পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো এখানে কয়লা টয়লা কিছু মনে করো যে ডেফিনিশন দিছে, ঠিক আছে, এগুলো একটু দেখো, আর কিছু লাগবে না। আচ্ছা তারপরে আসো যে আমরা যেটা পড়বো সেটা এখন ন্যানো পার্টিকেল, ঠিক আছে। ন্যানো মানে কি আমরা জানি না ভাই, ন্যানো মানে কি 10⁻৯, মানে আমরা জানি 10⁻৯, ঠিক আছে, ওইটাই মনে করো যে ন্যানো পার্টিকেল, বা মনে করো যে ন্যানোমিটার কী কী থাকে, ঠিক আছে, এগুলো মনে করো যে বলছে এখানে। আচ্ছা দেখো এটা একটু পড়ি, ভালো করে পড়ি। ন্যানো পার্টিকেল কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি চ্যাপ্টার প্রথমে বলছিলাম যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। ওকে, দেখো ন্যানো শব্দের অর্থ হলো ভাইয়া খুবই ক্ষুদ্র, ঠিক আছে। এবং ন্যানো মানে আমরা জানি যে 10⁻৯, এটা আমরা জানি 1 ন্যানোমিটার সমান কত, 10⁻৯ মিটার, ঠিক আছে। এবং ন্যানোমিটারের দৈর্ঘ্য বা মনে করো যে স্কেলটাকে বুঝে আসলে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত, ঠিক আছে, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত। দেখো ন্যানো কণাকে 3 ভাগে ভাগ করছে, একটা হলো ন্যানো লেয়ার, এটা হলো 1 ডাইমেনশন বা 1D বা একমাত্রিক যেটাই বলো। ন্যানো টিউব হলো 2D বা দ্বিমাত্রিক, ন্যানো পার্টিকেল হলো বা 3D বা ত্রিমাত্রিক, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো সবগুলার কিন্তু যে পরিসর সেম, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, ঠিক আছে, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, ঠিক আছে। শুধু একটা একমাত্রিক, একটা দ্বিমাত্রিক, একটা কি একটা হলো ত্রিমাত্রিক। এবং দেখো এখানে কয়েকটা কথা বলছে, সেটা হলো যে ন্যানোমিটারের ধারণা মতে
4টি হাইড্রোজেন পরমাণু পাশাপাশি রাখলে 1 ন্যানোমিটার হয়। তার মানে তুমি যদি 4টি হাইড্রোজেন পরমাণু পাশাপাশি রেখা দাও তাহলে সেটা দৈর্ঘ্য হবে, 4টি মিলে যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে 1 ন্যানোমিটার। ঠিক আছে, এবং তুমি কিন্তু চাইলে এই খালি চোখে এই ন্যানোমিটার জিনিসটা দেখতে পারবে না। এই ন্যানোমিটার জিনিসটা দেখতে গেলে তোমাকে ইউভি রশ্মিতে দেখতে হবে। ঠিক আছে, এটা আমরা একটু করে দেখবো। একটা কথা বলছে, দেখো যে একটি ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য কত, 1000 ন্যানোমিটার। আর আমাদের যে চুলের ব্যাস কত ভাইয়া, চুলের ব্যাস হলো 50,000 ন্যানোমিটার। তো দেখো আমাদের সামান্য চুল, এই চুলের ব্যাসই 50,000 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে তুমি 1 ন্যানোমিটার কেমন দেখতে চাও বলো 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 বলো। ওকে, বিজ্ঞানীর নামটা একটু মনে রাখো। ঠিক আছে, আমরা এতক্ষণে মাত্র একটা বিজ্ঞানীর নাম পড়লাম, যেহেতু বেচার একজনই এই অধ্যায়ে, ওকে অবহেলা করা লাভ নাই। ঠিক আছে, ওকে একটু পড়া ফেলো কষ্ট করে। ঠিক আছে, ওকে। তারপর দেখো বলছে যে হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ কত, 37 পিকোমিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ যদি 37 পিকোমিটার হয়, ব্যাস কত হবে, 2 গুণ করো 74। এবং এই পিকোমিটারটাকে কি করছে, ন্যানোমিটারে নিছে, মানে কি 1000 দিয়ে ভাগ দিছে। পিকোমিটার থেকে ন্যানোমিটার নিতে 1000 দিয়ে ভাগই তো দেওয়া লাগে, তাই না? ওকে, তারপরে দেখো যে ঠিক আছে, সিজিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সেটাও সেম কাজ করছে। ঠিক আছে, এটা একটু মনে রেখো। ওকে, যে বলছে যেটা বললাম আমি একটু আগে, যে ইউভি রশ্মিতে ন্যানো পার্টিকেল দৃশ্যমান। ঠিক আছে, দৃশ্যমান আলোতে দেখা যায় না। ঠিক আছে, এটা কিন্তু আমি একটু আগে বলছিলাম। ঠিক আছে, ওকে। এবারে যে তুমি যদি হাইড্রোজেনের এবং সিজিয়ামের ব্যাস বের করতে পারো, তুমি সেক্ষেত্রে হাইড্রোজেন তুলনা করতে পারো না ন্যানোকণার সাথে, যে হাইড্রোজেন পরমাণু পারমাণবিক ব্যাসের তুলনায় ন্যানোকণা 13.5 থেকে কত 1350 গুণ বড়, এবং সিজিয়ামের তুলনায় কত 1.9 থেকে 190 গুণ বড় হয়ে থাকে। এগুলো একটু মনে রাখো। ঠিক আছে, তারপরে যে কার্বন ডাইঅক্সাইডের আকৃতি সরলরৈখিক, পানির আকৃতি ভি আকৃতির। ঠিক আছে, চতুস্তলিকও, এগুলো আমরা জানি অলরেডি। প্লাস রাসায়নিক পরিবর্তন যখন আমরা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার যখন পড়বো, তখন আমরা মনে করো যে এগুলো আরও ভালো করে দেখবো সেখানে। ঠিক আছে, দেখো দৈত্যাকার অণু যেটাকে বলা হয় সিলিকন ডাইঅক্সাইড, দৈত্যাকার অণু কেন বলা হয়? ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি, এটা আমরা জানি। ঠিক আছে, দেখো নিচে মনে হয় ছবি আছে, ছবি নাই এখানে, এই যে ছবি আছে। ঠিক আছে, দেখো এগুলো সব একটা কি দৈত্যাকার অণু না? মানে সিলিকন ডাইঅক্সাইড বলতে গেলে সালফারের সাথে অক্সিজেন কি পরস্পর যুক্ত হইতে 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 এমন অবস্থা হয় যে একটা বৃহদাকার পলিমার তৈরি করে। এই জন্য এগুলোকে কি বলা হয়, দৈত্যাকার অণু। তো নামগুলো মনে রাখো যে কোনটা নিচের কোনটি দৈত্যাকার অণু। ঠিক আছে, এবং দৈত্যাকার অণুর আকারটা আসলে কীভাবে ব্যবহার করা হবে, মাইক্রোমিটারে। দেখো বলছে, এই যে বলছে যে দৈত্যাকার অণুর সময়ের আকার মাইক্রোমিটার বা মাইক্রোন এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখো। মাইক্রোমিটার মানে কি 10⁻⁶। ঠিক আছে, তারপরে দেখো যে আমাদের মনে করো যে জৈব রসায়নের পড়া, এই যে বুক মিনিস্টার ফুলারিন বা বাকি বল। ঠিক আছে, C60 ফুটবলের মতো আকৃতি, এগুলো কিন্তু আমরা পড়ছি অলরেডি। ঠিক আছে, ওকে। তারপর দেখো বলছে যে কার্বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যানো পার্টিকেল হলো কার্বন ন্যানোটিউব। এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কার্বনের সবচাইতে গুরুত্বপূর্ণ ন্যানো পার্টিকেল কোনটি ভাইয়া, কার্বন ন্যানোটিউব। এবং বিশ্বের সবচেয়ে ছোট টেস্ট টিউব হিসাবে পরিচিত কোনটা, সেটা হলো ভাইয়া কার্বন ন্যানোটিউব। ঠিক আছে, ছোট টেস্ট টিউব হিসাবে পরিচিত কোনটা, কার্বন ন্যানোটিউব। এটা একটু মনে রাখো। এবং পৃথিবীতে সবচেয়ে বড় কার্বন টিউব কোনটা, সবচেয়ে বড় কার্বন টিউব হলো ভাইয়া, মানে কবে আবিষ্কৃত করা হয় এটা হলো ভাইয়া, দেখো এটা দৈর্ঘ্য ছিল ভাই 18.5 সেন্টিমিটার, এবং এটি তৈরি করা হয়েছে 2009 সালে। সালটা না মনে রাখলেও যে মনে রাখবা পৃথিবীর সবচাইতে বড় ন্যানো টিউবের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত ভাইয়া, দৈর্ঘ্য হলো 18.5 সেন্টিমিটার। ওকে, এবং দেখো আর একটা জিনিস আছে, সেটা হলো ভাইয়া যে আচ্ছা, এই যে সিএনটি বা কার্বন ন্যানো টিউব যেটা, এটা এটা কিন্তু এই কার্বন ন্যানো টিউব। ঠিক আছে, এটা মনে করো যে ন্যানোমিটারের জিনিস বা ন্যানো পার্টিকেল বলতে পারো, কিন্তু এটা কিন্তু ভাইয়া ইস্পাত বা মনে করো যে তুমি বলতে পারো লোহা, যেটাই বলো না কেন, তার চাইতেও খুবই শক্তিশালী। যেটা বলছে দেখো যে সিএনটি কি বা কার্বন ন্যানো টিউব ইস্পাতের চেয়েও প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। ওকে, তারপরে যেগুলো দেখো হীরক বিদ্যুৎ পরিবাহী, গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী নয়। ঠিক আছে, এগুলো আমরা জানি অলরেডি, এগুলা আর কি পড়বা। আচ্ছা, বর্ণ দেখো, আচ্ছা এটা এখান থেকে লাগে কিছু কিছু চেঞ্জ করে দেখো। যেমন বলছে যে সাধারণ অবস্থায় সোনা এবং মনে করো যে সিলিকনের যে বর্ণ, দেখো সাধারণ অবস্থায় তুমি যদি সোনা দেখো, সোনার বর্ণ কি, সোনার গহনার কালার হলো সোনালি হলুদ। ঠিক আছে, এবং সিলিকনের কালার কি ধূসর বর্ণের। কিন্তু ন্যানো আকৃতি বা একদম ন্যানো আকৃতি 10⁻৯ এত যদি ছোট তুমি করো সোনা, তখন সেই সোনাটাকে তুমি কি কালার দেখবা ভাইয়া, তখন তুমি সেই সোনা হোক বা সিলিকন হোক, দুইটাকে তুমি দেখবা লাল বর্ণের। ঠিক আছে, লাল বর্ণের দেখবা, এটা একটু মনে রেখো।
ঠিক আছে, লাল বর্ণের দেখবা। ওকে, আর কি আরেকটা হলো যে ন্যানো ন্যানো পার্টিকেল বা ন্যানো কণার মনে করো যে পৃষ্ঠ তৈলীয় শক্তি থাকে বেশি, ঠিক আছে, এটা একটু মনে রাখো। কিন্তু ন্যানো কণার গলনাঙ্ক কম হয়, গলনাঙ্ক কম হয়। যেমন বলছি দেখো যে সাধারণ অবস্থায় স্বর্ণের গলনাঙ্ক কত, 1064 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 2.5 ন্যানোমিটার আকারে ক্ষুদ্র স্বর্ণের গলনাঙ্ক কত, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে কি তাপমাত্রা কমে গেল না ন্যানো কণার ক্ষেত্রে, এটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে বলছে যে জিঙ্ক অক্সাইড হলো ন্যানো কণার অবস্থায়, এবং জিঙ্ক অক্সাইড এটা কি হিসেবে ব্যবহার করা হয় ভাইয়া, সানস্ক্রিন লোশন হিসেবে ব্যবহার করা হয়, সানস্ক্রিন লোশন। এবং তোমরা এক পেজ পরেই যাবা, সেখানে তুমি দেখবা যে আর একটা জিনিস পাবা সানস্ক্রিন লোশন হিসাবে, সেটা হলো ভাইয়া যে টাইটানিয়াম ডাইঅক্সাইড, ঠিক আছে, আমি লেখা দিই টাইটানিয়াম ডাইঅক্সাইড। তো টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং জিঙ্ক অক্সাইড, ঠিক আছে, দুইটাই লোশন হিসেবে ব্যবহার করা হয়, এটা একটু মনে রেখো। ওকে, আচ্ছা দেখো, যদি কোনো পানি, ঠিক আছে, কোনো পানি কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা দূষিত হয়, সেই ক্ষেত্রে সেই পানিটাকে পরিষ্কার করার জন্য বা বিশোধন করার জন্য আয়রন ন্যানোকণা ব্যবহার করা হয়। আর যদি আর্সেনিক দূষণ ঘটে কোনো পানিতে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় আয়রন অক্সাইড ন্যানোকণা, ঠিক আছে। আর্সেনিক দূষণ হইলে কি ভাইয়া, আয়রন অক্সাইড, এটা একটু মনে রাখো। তারপরে ব্যাকটেরিয়ার প্রতিরোধের জন্য সিলভার ন্যানোকণা ব্যবহার করা হয়, ঠিক আছে। উচ্চমানের টাওয়ার তৈরিতে ন্যানোকণা ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে মোটর ইঞ্জিন তৈরিতে, ঠিক আছে, এগুলো একটু দেখো। এই যে মনে করো যে ক্যান্সার চিকিৎসা, ঠিক আছে, ক্যান্সার চিকিৎসা ন্যানোকণা, কেমোথেরাপিতে ন্যানোকণা ব্যবহার করা হয়। মোটর ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি, ঠিক আছে, যেমন মনে করো গাড়ির ইঞ্জিন সিলিন্ডারে কি জিরকোনিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, তারপরে নিকেলাইট ব্যবহার করা হয়, এগুলো একটু মনে মনে রাখো, ঠিক আছে। আর কি ন্যানোটিউবে বিদ্যুৎ পরিবহন দক্ষতা অসাধারণ, ঠিক আছে। ওকে, এই জন্য কি ইন্টিগ্রেটেড সার্কিট তৈরিতে ব্যবহার করা হয় ন্যানোকণা। তারপর সেমি কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, শুধু ব্যবহার করা লাগবে কোন কোন ক্ষেত্রে, মেমোরি সংরক্ষণে ব্যবহার করা হয়, ফটো সেলের দক্ষতা হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, ফটো সেল তৈরিতে ব্যবহার করা হয়। তারপর আবার কি ব্যবহার করা হয়, সানস্ক্রিন লোশনে, যেটা বললাম জিঙ্ক অক্সাইড এবং কি টাইটানিয়াম ডাইঅক্সাইড, ঠিক আছে, দুইটা কি ব্যবহার করা হয় ভাইয়া, লোশন তৈরিতে। ওকে, আর কি লাগবে, আচ্ছা নিচে আসো, দেখো যে এমআরআই, ঠিক আছে, এমআরআই এর ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়, গ্যাডোলিনিয়াম আয়ন ব্যবহার করে, এটা মনে রাখে, এটা সবচাইতে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমআরআই এর ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়, গ্যাডোলিনিয়াম আয়ন, ঠিক আছে। তো মোটামুটি আমাদের চ্যাপ্টার মনে হয় শেষ, এই তো। যাই হোক ভাই, চ্যাপ্টারটা মানে পড়াইতে আমার বোরিং লাগলো, ঠিক আছে, তোমাদের পড়তে হয়তো বোরিং লাগতে পারে, তো কিন্তু ভাই পড়া লাগবে, ঠিক আছে, কারণ চ্যাপ্টারে অনেক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে। আর যেইভাবে ভাগ করে দিলাম যে কয়লা এবং মনে করো যে ন্যানো পার্টিকেল, দুইটা একটু ভালো করে পড়ো, এই দুইটা থেকে প্রশ্ন সম্ভাবনা সবচাইতে বেশি, ঠিক আছে। আর মাঝখানে গেলে একটু পড়ো, ঠিক আছে। আর দেখি আমি যতটুকু পারি ইজি করে দেওয়ার ট্রাই করবো, আমি তো ছক টক দিতেইছি, সমস্যা নাই। ওকে, ওকে, ও সবাই ভালো থাকো, ভালোভাবে পড়ো, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।